গল্প জীবনের কালো অধ্যায়, লেখায় ফাহমিদা হোসেন। আজ প্রায় 10 বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখলাম। জীবনের কালো অধ্যায় ভূতে বাড়ি জমিয়েছিলাম দুবাইতে। না ফেরার ইচ্ছা নিয়ে গিয়েছিলাম, কিন্তু মার কান্নাকাটিতে আর দুবাই থেকে দেশে ফিরতে হলো। এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখলাম আমাকে রিসিভ করতে এসেছে আমার ছোট বোন আর আমার কৈশোরের ভালোবাসার মানুষটা, আমি যে একসময় আমায় পাগলের মতো ভালোবাসতো, কিন্তু ভাগ্যের ফিরে আসছে আমার ছোট বোনের জামাই। ওদের সাথে কুশল বিনিময়ের পর বাড়ির পথে রওনা দিলাম। ছোট বোনের বাচ্চার আকিকা অনুষ্ঠান উপলক্ষে মা কান্নাকাটি করে নিয়ে আসলো দেশে। গাড়িতে বসেই ক্লান্তিতে চোখ বুজে আসলো, ঘুম হলে ভালো হতো, কিন্তু চোখ বুঝতেই কালো অতীতটার সামনে এসে দাঁড়ালো। চোখে ভেসে উঠলো সেসব দিনের কথা, যে দিনগুলো এক কিশোরীর থেকে কেড়ে নিয়েছিল আনন্দ, বানিয়ে দিয়েছিল হিংস্র, যে নিজ হাতে শেষ করে দিয়েছিল নিজের স্বামী এবং সন্তানকে। আমি মুমতাহা হোসেন, বাবা মার বড় মেয়ে আমি। আমরা 3 বোন। আমার চেয়ে মাত্র 1 বছরের ছোট সেজুদি, যে আমাকে এয়ারপোর্টে নিতে এসেছে, আর পরের বোনটা আমার থেকে বেশ ছোট, ওর নাম মাইমুনা। কদিন আগেই বিয়ে হয়েছে। ছোট থেকেই খুব চঞ্চল ছিলাম আমি। ঘরে তো মোটেই থাকতাম না, সারাদিন ঘুরে বেড়াতাম বাইরে বাইরে। যখন আমার 12 বছর বয়স, তখন এক যুবকের পাগলামোর মোহে পড়ে গেলাম। কৌতূহল হতো প্রেমের প্রতি। তার পাগলামো দেখাতেই সীমাবদ্ধ থাকতাম, কারণ তার পাগলামিতে সাড়া দেওয়ার মতো অত সাহস ছিল না। হাজারটা চিঠি পেতাম তার থেকে, বেশিরভাগ চিঠিতেই লেখা থাকতো, তোমাকে আমার ঘরে না পেলে আমি বাঁচতে পারবো না। সেই মানুষটি হলো তামিম। এর মাঝেই আমার দাদু খুব অসুস্থ হয়ে পড়লো, আর তার ইচ্ছে তার একমাত্র ছেলের ঘরে নাতনির বিয়ে দেখে যাবে, না হলে সে মরেও শান্তি পাবে না। তখন আমার বয়স মাত্র 14 বছর, কিন্তু তবুও দাদি বাবার কাছে আবদার করে বসলো যে আমার বিয়ে তার পছন্দের ছেলে মাহবুবের সাথে দিতে হবে, আর সেটা খুব দ্রুত। কিছু বুঝে ওঠার আগেই 1 সপ্তাহের মধ্যে বিয়ের ডেট ঠিক করে ফেললো। মাহবুব আমাদের 1 গ্রাম পরে থেকে, আমাদের বাড়িতে বেশ আসা যাওয়া ওদের পুরো ফ্যামিলির। কিন্তু ওই লোকটাকে আমি মোটেও পছন্দ করি না, কারণ মাস 2 আগে একদিন আমাদের বাড়ির পিছনে আমার সাথে খারাপ আচরণ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে কিছুই করতে পারেনি। ওর সাথেই আমার বিয়ে ঠিক হয়েছে শুনে কেমন রাগ ঘিন করছে। মাকে বেশ কয়েকবার বলতে চেয়েছি, কিন্তু আমার কথা শুনতে চায় না। শুধু বললো পরিবারের মান রাখতে শেখো। বাধ্য মেয়ের মতো সব মানতে থাকলাম, আর আশা থাকলাম হয়তো তা আমি কিছু করবে। ও তো আমায় ছাড়া থাকতে পারবে না। দেখতে দেখতে গায়ে হলুদের দিন এসে গেল। হলুদের অনুষ্ঠানে অন্যান্য আত্মীয় স্বজনের সাথে তাহমিদের ওর পুরো ফ্যামিলি ছিল। বারবার আমি তাহমিদের দিকে তাকাচ্ছিলাম, কিন্তু ও খুব স্বাভাবিক ছিল। এরপরের আমার চোখের সামনে যা দেখলাম, তাতে আমার নিঃশ্বাস মনে হচ্ছিল আটকে যাচ্ছে। তাহমিদ মেহমানদের বিয়ে পেরিয়ে আমার ছোট বোন সেজুতির পাশে গিয়ে তার হাতটা ধরে তাতে ছোট্ট করে চুমু দিল। আর আমার বোন তাকে কিছুই বলল না। একি আমার সেই বোন, যে আমার সবচেয়ে ভালো বন্ধু, যে তাহমিদের সম্পর্কে সব জানতো। আমার চেয়ে 1 বছরের ছোট সেজুদি। দুজন সারাদিন একসাথে থাকতাম, একজন আরেকজনের কাছে সব কথা শেয়ার করতাম। 2 শরীর তবে এক আত্মা, এমন সম্পর্ক আমাদের। আর আজ তার কাছে থেকে এমন ধোকা পেয়ে আমার দুনিয়াটা থমকে গেল। কাউকে কিছুই বলতে পারলাম না। মা বাবা আমার মতের বিরুদ্ধে বিয়ে দিচ্ছে, আপন বোন ধোকা দিল, এই দুনিয়ায় আমার আপন আদৌ কি কেউ আছে? এসব ঘোর কাটানোর আগে বিয়েটা হয়ে গেল। স্বাভাবিকভাবেই সব মেনে নিলাম। ভাবলাম জীবন নদীর স্রোতের সাথে চলতে থাকি, দেখি মহান আল্লাহ তাআলা কি ভাগ্যে রেখেছেন। কিন্তু আমার এই চুপ থাকার কারণে আমি নিজের কপালে কি টেনে আনলাম তা বুঝতে আমার অনেকটাই সময় লেগে গিয়েছিল। যখন বুঝলাম, তখন স্রোতের বিপরীতে চলার মতো কোন পথ আর আমার সামনে খুলেছিল না। গাড়ি থামতেই অতীত থেকে বর্তমানে ফিরে আসলাম। বাড়িতে পৌঁছে গেছি। গাড়ি থেকে নামতেই আশপাশে তাকিয়ে দেখলাম পাড়াপড়শি আমার দিকে কেমন যেন ভয়ার্ত এবং তার ছেলের দৃষ্টিতে তাকিয়ে আছে। কেনই বা তাকাবে না? তাদের সামনেই যে নিজ সন্তানকে হত্যা করেছিলাম। সবার দৃষ্টি উপেক্ষা করে বাড়ির ভিতরে ঢুকে দেখি পুরো বাড়ি আত্মীয় স্বজনে ঠাসা। সে যদিকে জিজ্ঞাসা করতেই ও বলল, আরে অনুষ্ঠান তো এই বাড়িতেই হচ্ছে, তাহমিদের বাড়িটা রং করা না, আবার অনেক শিকারি টাইপটাই এখানেই করছি। আমি আর কথা বাড়ালাম না, খুব ক্লান্ত লাগছিল, তাই ঘরের দিকে যাচ্ছিলাম, আর তখনই মা ও বাবা ভেতর থেকে আসলেন। 10 বছর পর বাড়িতে ফেরায় বাবা মাকে দেখে আমার যতটুকু ইমোশনাল হওয়ার কথা ছিল না, আমি ততটা হলাম না আমার ফ্যামিলি। তবে মাকে এতটা স্বাভাবিক দেখে অবাকই হলাম, কারণ গত 2 মাস ধরে যতবার ফোন দিয়েছি ততবারই মা কান্নাকাটি করে আমাকে বাংলাদেশে আসতে বলেছে। আমি তো ভেবেছিলাম অন্তত একবার বুকে টেনে নিবেন, কিন্তু মা স্বাভাবিকভাবেই বলল, যাও ঘরে গিয়ে বিশ্রাম নেও, আর গাড়ি থেকে বাকি ব্যাগ আনতে আমি কাউকে পাঠাচ্ছি। আর কোন ব্যাগ নেই, মাইয়া
একটাই ব্যাগ, 15 দিনের জন্য কত কাপড়ই আর লাগবে? মানে এই ব্যাগে শুধু ওই কাপড় নাকি? বাড়ির কারোর জন্য কিছু আনিসনি? আসলে মা প্লেন টিকিট নিজের টাকায় কাটতে হয়েছে তো তাই কাছে বেশি টাকা নেই। মা মনে হয় রাগ হলেন। আমাকে ঘরে যেতে বলে মা উঠানে চলে গেলেন। ঘরে গিয়ে নিজ মনে ভাবতে লাগলাম যে কেন আমি মাকে বলতে পারলাম না যে আমি প্রায় 75 কেজি জিনিস জাহাজে পাঠিয়ে দিয়েছি, যে 3-4 দিন পরই আমাদের বাড়ির পাশের কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে যাবে। মায়ের অদ্ভুত ব্যবহারের কারণে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নেওয়ার জন্য ঘরে আসলাম, তখন মাও ঘরে আসলেন। বললেন, একটা স্বর্ণের চেইন আনতে বলেছিলাম, আনতে পারছিস নাকি? টাকা ছিল না? মায়ের কথায় জবাব না দিয়ে চেইনটা বের করে মায়ের হাতে দিয়ে দিলাম। তুই সেজুতির মেয়েকে কি দিবি? মানে? মানে চেইন তো আমি দিব বলে আনিয়েছি। অনুষ্ঠান উপলক্ষে এসেছিস, তুই নিজে দেওয়ার জন্য তো কিছু আনবি। মা বাংলাদেশে এসে খরচ করার জন্য টাকা তো তোমার কাছে পাঠিয়ে দিয়েছি, তুমি কিছু কিনে দিও। তোর কথাবার্তার কোনো মানে আমার বুঝে আসে না। একে তো খালি হাতে দেশে এসে পড়েছিস, কারোর জন্য কিছু আনিসনি। সামান্য কিছু গিফট তো আনতে পারতি। মানুষের ছেলে মেয়েরা বিদেশ থেকে কত কিছু আনে, আর তুই? তারাও টাকা খরচ করে পাঠায়, আমিও টাকা খরচ করেই পাঠিয়েছিলাম। কপালটাই খারাপ আমার। মেয়ে দুবাইতে বড় হোটেলে বড় চাকরি করে, আর আমি টাকার কষ্টে শখ পূরণ করতে পারি না। বলি, বেতন তো কম পাস না, সব কি ওই দেশে খেয়ে উড়িয়ে দিস নাকি? মা, এসব কেমন কথা বলছো তুমি? নিজের খাওয়া খরচে একে বাকিটা তোমাদের পাঠিয়ে দেই। আর শখের কথা বলছো? তোমরা তো নিজেদের শখ পূরণ করতে আমাকে দুবাই পাঠানি। আমি নিজের অতীত ভুলতে এদেশ ছেড়ে চলে গিয়েছিলাম। আর টাকার কথা তুই কি করে দিচ্ছিস? মা, আমার কথার উল্টো অর্থ কেন বের করছো? হয়েছে কটা টাকা কামাই করে এত বড় কথা বলছো? তোমার বাবা নিজের জমি জমা বিক্রি করে তোমাকে বিদেশে পাঠিয়েছিল, ভুলে যেন সে কথা। মা খুব রাগের সহিত ঘর থেকে চলে গেলেন। অথচ যত টাকা খরচ করে তারা আমাকে দুবাই পাঠিয়েছিল তার কয়েক গুণ বেশি টাকা আমি তাদের ফেরত দিয়েছি, এটা জানা সত্ত্বেও যে তারা কোন জমি বিক্রি করে আমাকে দুবাই পাঠায়নি, বরং আমার শ্বশুর বাড়ির সব আসবাবপত্র ও শাশুড়ির গহনা বিক্রির টাকা দিয়ে পাঠিয়েছে, যা আমি দুবাই যাওয়ার 2-3 বছর পর জানতে পারি। মা ভেবেছে আমি এখনো কিছুই জানি না। দুনিয়ার সব মা বাবাই কি এমন হয় নাকি শুধু আমার কপালটাই খারাপ? মায়ের কথা মনে আঘাত লাগলেও চুপচাপ থাকাটাই শ্রেয়। এবার সব নাটকের পর্দা উঠিয়ে দুবাই যাব। কারণ যারা আমার কষ্ট বুঝে না তাদের জন্য ত্যাগ স্বীকার করা বোকামি ছাড়া আর কিছুই নয়। দুবাই যাওয়ার পর থেকে আজ পর্যন্ত কেউ জানতে চায়নি যে এখনো হাইড্রোজেন ঘুমের ওষুধ খেতে হয় কিনা, এখনো ঘুমের মধ্যে চিৎকার করে উঠি কিনা। দুনিয়ার সবাই স্বার্থপর হতে পারে তাই বলে বাবা মাও আমাকে বিদেশ পাঠানোর কোন ইচ্ছে তাদের ছিল না। তাদের ইচ্ছা ছিল কদিন বাদে যখন সবাই এই ঘটনা ভুলে যাবে আবারও কোন বড়লোক দেখে আমাকে বিয়ে দিবে। যেহেতু গরিবের ঘরের রূপবতী ছিলাম তাই বিধবা মেয়েকে বিয়ে দিতে তেমন একটা কষ্ট হতো না। কিন্তু এই অভিশপ্ত শহরে বেঁচে থাকা আমার জন্য কঠিন হয়ে পড়েছিল, তাই জেদ করেছিলাম এই দেশেই থাকবো না। তারা এক প্রকার বাধ্য হয়ে আমাকে দুবাই ট্যুরিস্ট ভিসায় পাঠায়। বিদেশে যাওয়ার আগে এক এজেন্সির মাধ্যমে দুবাইয়ের ভাষাটা শিখে নিয়েছিলাম ভাগ্যিস। প্রথম কদিন পাগলের মতন চাকরি খুঁজেছি, বাড়িতে যোগাযোগ করার জন্য একটা মোবাইলও ছিল না। পরে একটা রেস্টুরেন্টে সহকারী বাবুর্চি চাকরি পেলাম। যেহেতু বাড়ি থেকে আসার সময় বলে দিয়েছিল যে দুবাই এসে যেন সময় নষ্ট না করি, প্রতি মাসে বাড়িতে যেন টাকা পাঠাই, বাবার চাষের জমি বিক্রি করে বিদেশে পাঠিয়েছে। তাই মনে সবসময় ভয় থাকতো বন্দিশালা থেকে বের হয়ে আরো বড় শিকারে বাধা পড়ে গেলাম। প্রধান বাবুর্চি অনেক বয়স্ক ছিলেন এবং খুবই ভালো মানুষ ছিলেন। উনি একদিন বললেন, তুমি পর্দাশীল মেয়ে, এইসব কাজ করতে পারবে না। তাছাড়া ট্যুরিস্ট ভিসা মানে ঘোরাঘুরির ভিসা, তোমাকে পুলিশ কাজ করতে দেখলে অ্যারেস্ট করবে। আমি মালিককে বলে তোমাকে অন্য কোন জায়গায় চাকরির ব্যবস্থা করে দিতে বলবো, আর মালিকানা ভিসার আকামা করে দিতে বলবো। পরে একটা বড় আবাসিক হোটেলে চাকরি হয়। ওই বাবুর্চি চাচা আমাকে আকামা করার সময় অনেক টাকা ধার দেন। প্রথম প্রথম রুম সার্ভিসে কাজ করতাম। পরে আল্লাহ তাআলার রহমতে মালিক আমার পর্দাশীলতা এবং ভালো ব্যবহার দেখে আস্তে আস্তে উচ্চপদে প্রমোশন দেন, যাতে আমি পর্দার বিধান রক্ষা করে কাজ করতে পারি। পরে নিজের একটা মোবাইলও কিনি। আগে অন্যান্য কলিগদের ফোন থেকে 2-3 মিনিটের জন্য বাড়িতে ফোন দিতাম। এলাকার এক ভাই এসেছে, বাড়ির সবার জন্য মোবাইল পাঠাই। ইমো অ্যাপ চালু করি। ততদিনে বিদেশে আমার সময় কাটায় 2.5 বছর।
যদিও বাড়ির সবার সাথে খুব আহামরি কথা হতো না। আমি ভাবতাম হয়তো তারা ভেতরে ভেতরে অনুতপ্ত, তাই কথা কম বলে, কিন্তু আমি ভুলছিলাম। হঠাৎ এর মধ্যে একদিন আমার শ্বশুর বাড়ির পাশের বাড়ির কাকির নাম্বার থেকে ফোন আসে। কাকির মেয়ে ফোনটা করেছিল। ও আমার চেয়ে বয়সে বেশ ছোট ছিল, কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল আমাদের। অনেকক্ষণ কথাবার্তার পর হঠাৎ ও আমায় বলে, সেদিন তোমাদের গ্রামে গিয়েছিলাম, তোমার পরিবারের চেহারাই বদলে দিয়েছো তুমি। ঘরবাড়ি সবকিছুর মধ্যেই নতুনত্ব। বাবা আমায় তার ফসলি জমি বিক্রি করে বিদেশে পাঠিয়েছেন, তার বদলে এইটুকু সুখ তাদের প্রাপ্য। কি? জমি বিক্রি করে তোমাকে বিদেশে পাঠিয়েছে? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমার শাশুড়ির গহনা আর বাড়ির সব আসবাবপত্র আমাদের সবার সামনে বিক্রি করেছে তোমার বাবা। তুমি তো ওই ঘটনার পর আর বাড়িতে আসনি, তাই তুমি কিছুই জানো না। আর কত ধোঁকা খেলে তোমার মাথায় বুদ্ধি হবে বলতে পারো? কিন্তু তারা যে প্রতিটা সময় বলে যে আমার জন্য জমি ফিরেছেন। মিথ্যা কথা বলেন। তুমি যেন তাদের উপর কোন কথা বলতে না পারো, তাই তোমাকে কথার মাধ্যমে দাবিয়ে রাখে। আমার বিশ্বাস হচ্ছে না। তুমি হয়তো ভুল জানো। তোমার ছেলের কাঠের যে বড় দোলনাটা ছিল, ওটা আমরা কিনেছি, তোমার ছবি পাঠিয়ে দিব, তখন দেখো এরপর বিশ্বাস করবে কিনা করবে তোমার ইচ্ছা। আমার মাথা ঘুরে উঠলো, ওকে পরে কথা বলবো বলে ফোন রেখে দিলাম। পরে একদিন বাড়িতে জিজ্ঞেস করতেই মা রেগে গেলেন, অনেক কথা শোনালেন। আর বললেন যদি মানুষের কথা বেশি বিশ্বাস হয় তাহলে আর আমাদের সাথে যোগাযোগ করার দরকার নেই। পরে আর কখনো এই বিষয়ে আর কথা বলিনি। তারা ছাড়া এই দুনিয়ার তো আর কেউ ছিল না, তাই সব মন থেকে ঝেড়ে ফেলে দিই। অতীত চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। ছোট বোন মাইমুনার ডাকে সকালে ঘুম ভাঙে। ও এইমাত্রই শ্বশুর বাড়ি থেকে আসলো। ওর সাথে অনেকক্ষণ গল্প করার পর গোসল করে লং ড্রেসের সাথে হিজাব দিয়ে চেহারা ডেকে নিলাম, যাতে পরিপূর্ণ ইসলামী বিধান অনুযায়ী পর্দা রক্ষা করতে পারি। রুম থেকে বের হয়ে বোনদের সাজসজ্জা দেখে আমি তো মনে হয় আকাশ থেকে পড়লাম। আমরা সব বোনরাই মোটামুটি পর্দাশীল ছিলাম। হয়তো বিয়ের পর ওরা পর্দা করা ছেড়ে দিয়েছে। যাই হোক, সব ব্যাপারে এখন আর মাথা ঘামাতে ইচ্ছে করে না। কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ পাচ্ছি। ইতিমখানের কিছু ছাত্র এনে কোরআন শরীফ খতম দিচ্ছে। কোরআন শরীফ খতমের পর ছাত্ররা খাওয়া দাওয়া করে চলে গেল। সন্ধ্যার পর বাড়ির আলোকসজ্জায় স্টেজ বানানো দেখে একটু অবাক হলাম। আর কি অনুষ্ঠান বাকি আছে? কাউকে জিজ্ঞেস করার আগেই হাই ভলিউমে গানের আওয়াজ পেলাম। তার একটু পরেই দেখলাম নাচার জন্য মেয়েদের ভাড়া করে নিয়ে আসা হয়েছে। এই 10 বছরে আমার পরিবারের পরিবর্তন এসেছে জানতাম, কিন্তু এতটা অধপতন হয়েছে ভাবতেও পারিনি। মাকে জিজ্ঞাসা করলাম, এসব কি? আকিকা মানে কি জানো? বাচ্চার নামে আল্লাহর রাস্তায় সদকা করা। একে তো যেসব আত্মীয় স্বজনদের খাওয়াচ্ছ তারা তোমার নাতি নাতনির জন্য দোয়া করবে কিনা সন্দেহ, তার উপর এসব নাচ গানের আয়োজন করেছ। ছোট জামাই শখ করে ভাড়া করে এনেছে, কি করে মানা করি বল? এই কেমন মেয়ে জামাই তোমার, যার মহিলাদের অশ্লীল নাচ দেখতে শখ হয়? সে যদি বললো, দেখ বেশি হুজুরগিরি দেখাস না, এটাই এখন ট্রেন্ড, তোর দেখতে ইচ্ছে না হলে ঘরে চলে যা। ওর সাথে কথা বাড়াতে ইচ্ছে হলো না, তাই ঘরে চলে এলাম। যত তাড়াতাড়ি সম্ভব এই রাতটা কেটে গেলে হয়। বাকি দিনগুলো কিভাবে কাটবে আল্লাহ তাআলাই জানেন। সকালে ঘুম থেকে খুব ভোরে উঠে দেখি সারা রাত নাচ গান দেখে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। তাই ভাবলাম বাহির থেকে ঘুরে আসি, আমার পরিচিত শহরটা কতটা বদলেছে দেখে আসি। হাঁটতে হাঁটতে জামে মসজিদটার সামনে দাঁড়িয়ে পড়লাম। সব বদলে গেলে মসজিদটা আগের মতো হয়েছে। ছোট ছোট টিনের ঘরগুলো এখন 2-3 তলা বিল্ডিং। সেই ছোট্ট বাজারটা এখন কত বড় মার্কেট। হঠাৎ মনে হলো আমার গলা শুকিয়ে আসছে, চোখের সামনে সব অন্ধকার হয়ে যাচ্ছে। এই মসজিদ? হ্যাঁ, এই মসজিদটার সামনেই তো আমি নিজ হাতে নিজের 5 বছরের ছেলেকে হত্যা করেছিলাম। এই শহরের মানুষ বাঁচাতে, আমার বাবাকে বাঁচাতে। আর কিছু চিন্তা করতে পারছি না, মনে হচ্ছে এখানেই পড়ে যাব। হঠাৎ একটা বলিষ্ঠ হাত আমাকে মাটিতে পড়ে যাওয়া থেকে আটকে দিল। আমারও কিছুটা হুঁশ ফিরে আসলো। চোখ খুলে তাকাতেই দেখলাম তাহমিদ আমাকে ধরেছে। এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে দূরে সরে দাঁড়ালাম। মুন্দা, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। আপনি এখানে? তোমার সাথে কিছু কথা ছিল। আমার সাথে আপনার কি কথা থাকতে পারে? প্লিজ রাগ না করে একটু আমাকে সময় দাও। কিছু করার কথা শোনাতে চাচ্ছিলাম, কিন্তু তখনই মসজিদ থেকে কিছু মানুষ বাইরে আসলেন। সবাই আমাদের ব্রোয়া মেরে, তাই চুপ হয়ে গেলাম। তাহমিদ বলল, চলো দিঘির পেড়ে যাই, দয়া করে মানা করো না।
দিঘির পেড়ে যাওয়ার কথা শুনে আর মানা করলাম না, হাঁটতে শুরু করলাম। কারণ সবকিছু পরিবর্তন হয়ে যাওয়ায় দিঘির রাস্তাটা আমি খুঁজে পাচ্ছিলাম না। মূলত দিঘির পেড়ে যাওয়ার জন্যই বাড়ি থেকে বেরিয়েছি। আর ওখানেই আমার শ্বশুর বাড়িও। বাড়িটার কি অবস্থা কে জানে। শুনেছিলাম কোন ওয়ারিশ না থাকায় জায়গা সহ বাড়িটা নাকি আমার নামে। এবার যাওয়ার আগে পুরো জায়গাটা কোন মাদ্রাসার নামে দিয়ে যাব। হাঁটতে হাঁটতে অনেকটা পথ এসে পড়েছি। তামিলকে দেখলাম একটা বড় মার্কেটের পাশ দিয়ে ছোট রাস্তার দিকে যাচ্ছে। ডাক দিয়ে বললাম, কোন দিকে যাচ্ছেন? কেন দিঘির দিকে? দিঘি এদিকে হয় কিভাবে? এটা তো একটা মার্কেট। বাড়ির পেছনের দিকটায় দিঘি ছিল। সেই বাড়িটাই তো এই মার্কেট। কেন তুমি জানো না? কার নামে এই মার্কেট? মালিকে? কেন তোমাদের মার্কেট? মানে তোমার বাবা দিয়েছেন? অবাকের চরম পর্যায়ে চলে গিয়েছি আমি। কেউ আমাকে জানানোর প্রয়োজন মনে করেনি। আমার শ্বশুর বাড়ির জায়গায় আমার বাবা কি করে এসব করে? ওই বাড়িটায় কত স্মৃতি ছিল আমার। বাড়িটা ভাঙার আগে একবার জিজ্ঞেস তো করতে পারতো। তখনই তাহমিদ বলে উঠলো, তুমি তো তোমার বাবাকে বলেছিলে যে যাতে এই জায়গা উনি নিজের নামে করে নেন। এই বাড়ির কথা মনে হলেও তোমার ঘৃণা হয়। তাই তো যখনই কোর্ট থেকে তোমার নামে এই জমিদারের কথা বললো তখন তোমার বাবা নিজের নামে করে নিয়েছেন। মার্কেটটার ভেতরে গেলাম। বুকের ভিতর হাহাকার নিয়ে ঘুরে ঘুরে পুরো মার্কেটটাই দেখলাম। এখানেই তো আমার জীবনের 6টা বছর কাটিয়েছি। অনেকগুলো দোকান। এখানে হঠাৎ একটা দোকানের সামনে কিছু তাবিজ ঝুলানো দেখলাম। নিচে তাকিয়ে দেখি অনেকগুলো তালা মারার সাথে তাবিজও ঝুলানো। তাহমিদ বলল, এই দোকানটা বাড়ির সেই জায়গায় পড়েছে যে ঘর থেকে মাহবুবের লাশ পাওয়া গিয়েছিল। এই দোকান যেই ভাড়া নিয়েছে তারই কোন না কোন ক্ষতি হয়েছে। শেষে আমিও কদিন চেষ্টা করেছিলাম, পরে প্রায় 2 মাস বিছানায় পড়েছিলাম। এরপর তোমার বাবা হুজুর ডেকে এনে এটা তাবিজ দিয়ে আটকে দিয়েছে। আমিও ভয়ের মার্কেটে দোকান নেওয়ার চেষ্টা করিনি। আমি এসব চিন্তা করে আবারও সেই আগের মতো অসুস্থতা অনুভব করছিলাম। তাই প্রসঙ্গ পরিবর্তন করতে দিঘির পাড়ের দিকে হাঁটা দিলে আমার ওকে জিজ্ঞাসা করলাম, তবে এখন আপনার ইনকাম সোর্স কি? কিছুই না। মানে মার্কেটে 3টে দোকান, সে যদি নামে সেটার ভাড়া দিয়ে খরচাপাতি মোটামুটি ভালোভাবেই চলে। আর খাওয়া খরচের চিন্তা নেই, কারণ তোমাদের বাড়িতেই থাকা হয়। ছেলেটার পড়ালেখার জন্য সে যদি ছেলে মেয়ে নিয়ে এখানেই থাকে, বউ বাচ্চা এখানে থাকে, আমি আর কই থাকবো? কেন, আপনার বাড়ির কাছেই তো প্রাইমারি স্কুল ছিল। আসলে সে যদি সরকারি স্কুল পছন্দ না, তাই এখানকার বেসরকারি স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে। যত শুনছি ততই অবাক হচ্ছি। ইনকাম নেই, তবে এত বড় অনুষ্ঠান করার টাকা কোথায় পেল? সবাই কিভাবে আমাকে একের পর এক ধোঁকা দিয়ে স্বাভাবিকভাবে আছে। এখনই কোনো কিছু বলা যাবে না, দেখি কয়েকদিনই আর কি কি ধোঁকার সামনে আসে। আর এখন তো সন্দেহ হচ্ছে যে মা এত নাটক করে আমাকে দেশে কেন আনলেন। আর তাহমিদি বা কি বলতে চায় আমাকে? তবে আমার ধোঁকার দিন শেষ। আসলে আমি এই প্রবাদটা ভুলে গিয়েছিলাম, অতি বড় হয় না ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয় না ছাগলে মুড়ে খাবে। দিঘি পাড়ে পা রাখতেই অতি ঘিরে ধরতে শুরু করলো। এখানে তার মাহবুব সাথে কত শত স্মৃতি জড়িয়ে আছে। বিয়ের পর প্রথম 3-4 মাস তো নাওয়া খাওয়া আর ঘুম বাদে সারাদিন এখানেই বসে থাকতাম। নিজ ইচ্ছায় নয়, জোর করে বসিয়ে রাখতো। এদিকে কেউ তেমন একটা আসতো না, তাই সারাদিন এখানে আমাকে নিয়ে বসে থাকতো। কখনো গান গাইতো বা কখনো একলাই কৌতুক বলে হাসতো। আমি যে বিরক্ত হতাম সে ভ্রুক্ষেপই করতো না। বলতো একসময় এই সময়টা ফেরত চাইবে কিন্তু পাবে না। তার কথা সত্যি হয়েছে, আমি আফসোস করেছি। মানুষ তার ভালোবাসার মানুষটির বুকে মাথা রেখে মরতে চায়, কিন্তু সে আমায় বুকে নিয়ে মৃত্যুর স্বাদ নিয়েছে। জানি না আল্লাহ মহান তার সমস্ত পাপ ক্ষমা করে তাকে জান্নাত দিয়েছেন কিনা। সে যেই কুফরি গুনাহ করেছিল তার আদৌ কি মাফ হবে কিনা। তবুও আল্লাহ তাআলার কাছে তার মাগফিরাত কামনা করে ছাড়া আর কি বা করতে পারি আমি। তাহমিদের ডাক শুনে ধ্যান ভঙ্গ হলো আমার। বললাম, যা বলার তাড়াতাড়ি বলে এখান থেকে চলে যান। তুমি চলে যাওয়ার কিছুদিন পর আমি নিজের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাই। আমার মনে তোমার প্রতি ভালোবাসা আবারও জেগে ওঠে। সাথে অনেক অসুস্থ হতে শুরু করি, ডাক্তারও দেখাই, কিন্তু কাজ হয় না। সেজুতির উপর থেকে মন পুরোপুরি উঠে গিয়েছিল। বিরক্ত লাগতো ওকে। আমার ছেলেটা তখন খুব ছোট। না সেজুতিকে ছাড়তে পারছিলাম, না ওর সাথে শেয়ার করতে পারছিলাম কিছু।
পরে এক বন্ধুর পরামর্শে পাশের গ্রামের একজন ইমাম সাহেবের কাছে গেলাম, সবকিছু তার কাছে বললাম। তোমাকে ভালোবাসা, এরপর হঠাৎ সে জ্যোতিকে পছন্দ করে, সবকিছু। এছাড়া উনি তোমার আমার পরিবারকে খুব ভালো মতনই চিনেন। তিনি আমায় বললেন আমাকে কুফরি কালাম দিয়ে তাবিজ করা হয়েছে যাতে আমি তোমাকে বলি সে জ্যোতিকে ভালোবাসি। আর কোনো একটা কারণে এখন ওই তাবিজ দুর্বল হয়ে যাওয়ায় আমি আবার তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম। আমি জিজ্ঞেস করেছিলাম এই কাজ কে করতে পারে। জবাবে ইমাম সাহেব বলেছিলেন যে মুন্দাহার স্বামী তো একজন বড় কুফরি কালামের তান্ত্রিক ছিল। মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহর সাথে কুফরি করেছে। ওই পাপীটাই সম্ভবত তোমাকে তাবিজ করেছিল, আর এখন ওর মৃত্যুর প্রায় 2-3 বছর হয়ে গেছে, তাই ওর করা তাবিজও দুর্বল হয়ে গেছে। এরপর সে জ্যোতিকে সবটা জানাই, ও খুব ভেঙে পড়ে। ও বলে যে হয়তো ওকে ওই শয়তানটা তাবিজ করেছিল, আর নয়তো নিজের বোনকে এত বড় ধোঁকা দিতে ওর একটু হলেও বাধ্য। পরে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম এখানে সে জ্যোতির কোন দোষ নেই, এর এখন আমাদের বাচ্চা আছে, তাই তোমাকে বুকের মধ্যে কবর দিয়ে ওর সাথে সংসার করছি। আর এখন তো ওকে আমি ভালোবাসি। ওর এই লম্বা কাহিনী শুনে আমি হাসতে লাগলাম, কারণ ও যে এই পুরনো কাহিনী আমাকে শোনাবে তা বুঝতে পারিনি। তাহমিদ আমার হাসি দেখে কিছুটা অবাক আর বিরক্তির সাথে বলল, তুমি হাসছো কেন? তোমার কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস করবো না কেন? এসব তো আমি আগে থেকেই জানি। ও মারা যাওয়ার আগে আমাকে সব বলেছে। এমনকি ও এটাও বলেছিল যে মুন্তাহা, সে জ্যোতির সাথে তাহমিদের এখনো বিয়েটা হয়নি, তুমি সবাইকে সব সত্যিটা বলে দেও, এরপর তাহমিদকে বিয়ে করে নেও। তুমি জানতে? বিয়ের আগেই যখন জানতে কেন জানোনি বলো? কারণ তুমি আমার ভালোবাসার যোগ্যই ছিলে না, আর তোমার আমার প্রতি ভালোবাসায় গভীরতা ছিল না। আমাকে সত্যিকারে যদি কেউ ভালোবেসে থাকে তাহলে সেটা আমার স্বামী মাহবুব ছিল। আর সে আমাকে হাসিল করে নিয়েছিল, হয়তো তার আমাকে পাওয়ার তরিকাটা ভুল ছিল, কিন্তু ভালোবাসাটা সত্যি ছিল। তাই তো আমার হাতে তার মৃত্যুটা সে হাসি মুখে মেনে নিয়েছে। কি মাহবুবকে তুমি মেরেছিলে? কিন্তু ওই রান্নাটা তো ওর নিজের হাতে ছাপ ছিল। মরতে মরতে ও আমায় বাঁচিয়ে দিয়ে গেছে হয়তো। কিন্তু তুমি যদি ওকে মেরে থাকো তাহলে মাহবুবের বুকে তোমায় অজ্ঞান অবস্থায় পেয়েছিলাম কেন? সে প্রশ্নের উত্তর আমি আপনাকে দিতে বাধ্য নই। ওটা আমাদের স্বামী স্ত্রীর নিজস্ব ব্যাপার ছিল। আর হ্যাঁ, আপনার প্রতি সামান্য কোন দুর্বলতা আমার মধ্যে নেই। আর এখনো অনেক কিছুই আছে যা আপনারা জানান, যা জানলে পুরো বাসাটাই উল্টে যাবে। আপনি এখন আসতে পারেন। কেউ আমার সাথে আপনাকে দেখলে বিপদ আপনারই হবে, কারণ আমি এদেশে 2 দিনের মুসাফির, আপনি তো পার্মানেন্ট। তাহমিদ চলে যাওয়ার পর দিঘির পানির দিকে তাকাতেই মনে হলো আমার পাশে মাহবুবের প্রতিবিম্ব দেখতে পাচ্ছি। বুকের ভিতরটা কেমন কেঁপে উঠল। কেন আমার সাথে এমনটা হয়েছিল? তুমি যদি একজন সাধারণ মানুষ হতে তাহলে আজ আমার জীবনের গল্পটা এমন হতো না। প্রথমত তোমার লোভ, এরপর তোমার বাবা মায়ের লোভ আমাকে শেষ করে দিয়েছে। জানি না তোমরা ঠিক কতটা শাস্তি পাচ্ছ, কিন্তু আমি কোন দোষ না করেও প্রতি মুহূর্তে শাস্তি পাচ্ছি শুধুমাত্র চুপ থেকে সব মাথা পেতে মেনে নেওয়ার কারণে। সেদিন বিয়ের সময় যদি প্রতিবাদ করতাম তাহলে হয়তো বেঁচে যেতাম, কিংবা যখন তোমার সত্যিটা আমার সামনে এসেছিল তখনও যদি প্রতিবাদ করতাম, সময়ের অপেক্ষা না করতাম, বাবা মার কথা না শুনতাম, তাহলে হয়তো আজ আমার ওই পাগল ছেলেটা বেঁচে থাকতো। তোমাদের পুরো পরিবারের পাপের শাস্তি আমার ছেলেটা পেত না, নিজ মায়ের হাতে খুন হতো না। সেদিন বাবা মার ইচ্ছায় চুপচাপ বিয়েটা করে নিলাম। শ্বশুর বাড়ির কাছে এইভাবে পালকিতে করে নিয়ে গেল আমাকে। সবাই বউ দেখার পর আমার শাশুড়ি আমাকে আলাদা একটা সাজানো গোছানো রুমে নিয়ে গেলেন, আর বললেন, তোমাকে এই বাড়িতে বিয়ে করিয়ে নিয়ে আসার অনেক বড় একটা কারণ আছে, নয়তো এত গরিব পরিবারে আমি আমার ছেলেকে বিয়ে করাতাম না। শুনেছি তুমি এই বয়সেই খুব ধার্মিক, তাই তোমাকে এই বাড়ির একমাত্র ছেলের বউ করে নিয়ে এসেছি। আমরা এখানকার স্থানীয় নই সেটা তুমি জানো, কিন্তু কেন আমরা এই এলাকায় এসেছি তা জানো না। শুধু তুমি কেন, কেউই জানে না। সবটুকু জানার প্রয়োজনও তোমার নেই, শুধু জেনে রেখো আমার ছেলেটা নিজেকে গুরুতর একটা খারাপ কাজে জড়িয়ে ফেলেছিল, তাই আমি জায়গা বদলে এখানে আসি। কিন্তু এখানে আসার পরও ও নিজেকে বদলাতে পারেনি, তাই আমি চাই তুমি ওকে নিজের মা আর কি ওই পথ থেকে ফিরিয়ে আনো। এটা তোমার জন্য সহজও হবে, কেননা ও তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসে। কিন্তু কি এমন খারাপ কাজ? আর আমি কিভাবে ফেরাবো? এই কাজটা তোমার জানা লাগবে না। শুধু জেনে রেখো যে ওকে সারাদিন তোমার সাথে রাখবে, ওর কাছে থেকে সরবে না, এমনকি বাবার বাড়িতেও যাবে না। আমি এখন যাই, অনেক রাত হয়েছে, মাহবুবকে পাঠিয়ে দিচ্ছি।
আর ওর সাথে এই ব্যাপারে কোনো আলোচনা করবে না। ভয়ে আমার সারা শরীর কাঁপতে লাগলো। একটার পর একটা চাপ আমি আর নিতে পারছিলাম না। এমন সময় উনি মাহবুব ঘরে এসে দরজাটা আটকে দিল আর বলল, লাইটটা বন্ধ করে দেই। আমি আরো ভয় পেয়ে গেলাম, কোন উত্তর দিলাম না। আবারও বলল, লাইটটা বন্ধ করে দেই, আমার আলো ভালো লাগে না, অন্ধকারে আমি আলো চেয়ে ভালো দেখি। লেখিকা ফাহমিদা হোসেন। বলেই লাইটটা বন্ধ করে দিল আর খাটের দিকে এগিয়ে আসতে লাগলো। আমি তখন কাঁপতে কাঁপতে বললাম, আমার কাছে আসবেন না, আপনি ভালো না আমি জানি। আপনি আমার সাথে খারাপ আচরণ করতে চেয়েছিলেন, আপনি কিছুতেই ভালো লোক না। সে কাছে এসে আমার হাতটা খপ করে ধরে বলল, সেদিনের জন্য আমি খুব দুঃখিত। সেদিন যদি আমরা ওখানে একসাথে না থাকতাম তাহলে তোমার আমার বিয়েটা এত সহজে হতো না। তোমার ফ্যামিলি মেম্বারদের এটা বোঝানোর জন্য তোমায় আমি বলেছিলাম যে আমাদের মধ্যে সম্পর্ক আছে, তাই তারা খুব দ্রুতই আমাদের সম্পর্কটাকে মেনে বিয়েতে রাজি হয়ে গিয়েছে। আপনি মিথ্যে বলছেন। আমার ফ্যামিলি যদি ওইসব দেখতো তাহলে আমাকে জিজ্ঞাসা করতো। কই, তারা তো আমার কাছে কিছু জানতে চায়নি, একবার জিজ্ঞাসা করেনি যে আমি আপনাকে পছন্দ করি কিনা। তুমি হয়তো ভুলে যাচ্ছ যে আমি তোমার পরিবারের তুলনায় ঠিক কতটা ধনী পরিবারের ছেলে। তাই তোমার আমার ভালোবাসার সম্পর্ক আছে ভেবে তোমার পরিবার খুশি হয়েছে। আর এমনিতে সেদিন আমি তোমার কোন ক্ষতি করতাম না, পুরোটাই একটা সাজানো নাটক ছিল। আর তাছাড়া দেখে আমি নিজের থেকে বেশি ভালোবাসি, তার কোন ক্ষতি বা বদনাম আমি কেন করবো বলো। আমি ঘুমাবো, আমার ক্লান্ত লাগছে। ঠিক আছে ঘুমাও, ইচ্ছে করলে কাপড় বদলে নিতে পারো। আমি কাপড় বদলে খাটের এক কোণে গুটিসুটি মেরে শুয়ে পড়লাম। খাটটা বেশ বড় থাকায় সে আরেক পাশে শুয়ে পড়লো। আর আমি চোখ বুজে চিন্তা করতে লাগলাম যে নিজের চেয়ে 10-11 বছরের বড় একটা ছেলেকে কি করে আমার মা আটকাবো। এই মানুষটা নাকি খারাপ, কই কথাবার্তা তো ভালোভাবেই বলে, তবে কি রাত আরো গভীর হওয়ার অপেক্ষা করছে। এই লোকটা কি এমন খারাপ কাজে জড়িত? নেশা করে নাকি, নাকি এর চেয়ে অনেক বড় কিছু? ঘুমের মধ্যে হঠাৎ মনে হলো আমার মুখের সামনে কি লাইট ধরে রাখছে, কিন্তু চোখ খুলতেই দেখলাম সব আগের মতোই অন্ধকার। ভয়ে ঘুমাতে পারলাম না, বাকি রাতটুকু জেগেই কাটিয়ে দিলাম। ভোর হতেই লাফ দিয়ে শোয়া থেকে উঠে গেলাম। উনি ঘুমিয়ে থাকায় খুব আস্তে করে বিছানা থেকে নেমে মাটিতে পা দেবো ঠিক তখনই উনি একটানে আমাকে তার বুকের উপর নিয়ে নিলেন আর বললেন, তোমায় ছাড় দিয়েছি, তোমার থেকে দূরত্ব বজায় রেখেছি বলে ভেবনা আমি খুব সাধু। আর সারাদিন প্রিপারেশন নেও আমার বুকের মধ্যে লেপ্টে থাকার আর রোমান্টিক অত্যাচার ও করার। যদি আপোষে ভালো না বাসো তবে আদায় করার পদ্ধতি কিন্তু আমি জানি। তখন কিন্তু আবার আমায় লুচু বলতে পারবে না। ছা, ছাড়ুন আমায়। আমাকে ভয় পেয়ে নিজের হার্টবিট বাড়িয়ে কোন লাভ নেই, কারণ আমি মানুষরা পুরোটাই এখন তোমার সম্পত্তি। বলেই আমায় ছেড়ে দিলেন। আমি ছিটকে দূরে সরে দাঁড়ালাম। ঘুরে বাথরুমের দিকে এগোতে যাব তখনই উনি বললেন, যেমনি ভাবে আমি তোমার সম্পত্তি তেমনি তুমিও, মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই আমার প্রপার্টি। তাই ভয় দূরে থাকা, মুখ পেঁচার মতো বানিয়ে রাখা চলবে না। আগের মতন হাসি খুশি থাকতে হবে। আমার সেই প্রাণবন্ত মুন্দাহা চাই। আমি দৌড়ে বাথরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে ঘরে আসতেই দেখলাম ঘর পুরো পরিপাটিভাবে গুছানো, একটা ময়লার ছিটে ফোটাও নেই, বরং মিষ্টি একটা সুবাসে সারা ঘর মৌ মৌ করছে। মনটা এক মুহূর্তেই ভালো হয়ে গেল। আজ বৌভাতায় গ্রামের এক ভাবি এসেছেন আমাকে সাজাতে। উনি নাকি খুব সুন্দর করে সাজাতে পারেন। আরো কয়েকজন মহিলারা এসে ঘরে ভিড় করে আছে। কেউ বলছে বউ তো ভারী ঢকওয়ালা, সুন্দর। কেউ বলছে এই ঢকটক ছিল দেখা বড়লোক বাড়ির বিয়ে হয়েছে, নাইলে এই জমিদারের মতো বাড়িতে গরিব মাইয়া বউ কইরা আনেনি। আরেকজনকে বলতে শুনলাম, আরে যতটাই কও না কেন তোমরা ওই পোলার ভিতরে কোন ঘাপলা আছে। ওই পোলারে দেখছো কোনোদিন আমাগো গ্রামের একটা পোলার সাথে খেলাইতে, কারোর সাথে ঘুরতে? ওর বয়সী একটা পোলারেও বাইন্ধাও তো ঘরে রাখতে পারবা না, পাও পারবা তোমরা কেউ? আর এই পোলার সপ্তাহে ও একদিন ঘরেতে বাইরে নাকি সন্দেহ। ওই মুহূর্তেই আমার শাশুড়ি ঘরে এসে বললেন, বউ দেখতে আসছো নাকি গিল্লা খাইতে আসছো? যাও যাও অহন তোমরা যাও, আমার বউ অত মানুষ দেখে শরমাইতেছে। আর এখন ওই খাইবো তোমাকে সামনে, ওই খাইতে পারবো না। যেই ভাবি সাজাতে আসছিল ওনারে তারা দিয়ে বললেন, আমার পুতের বউ যথেষ্ট সুন্দর, অত কিছু কিছু না মুখে। ভাবিও খুব তাড়াতাড়ি সাজিয়ে বের হয়ে গেলেন। এরপর আম্মা আমাকে চোখ গরম করে জিজ্ঞেস করলেন, তুমি কি কাউরি কিছু জিজ্ঞাসা? না আম্মা। তাইলে ওরা এত পেঁচাল পারলে কেন?
শুনো, এই বাড়ির বউ তুমি। এই বাড়ির মানুষের কি খারাপ হইলে উচিত জবাব দিয়ে দিবা। এত বড্ড সাইডা থাকতে হবে না। থাকো তাইলে, আমি দেখি তোমাকে বাড়ির সবাই আসে নাকি। একটু পরে আমার শাশুড়ি এসে আমাকে বাইরে বড় একটা ঘরে নিয়ে বসিয়ে দিলেন। হাতে গোনা কয়েকজন মানুষ এসেছেন, তাও এই গ্রামেরই পাড়া প্রতিবেশী। ওনাদের কোন আত্মীয় কি আসেননি? ওনাদের কোন আত্মীয়র সাথে কি ওনাদের কোন সম্পর্ক নেই, নাকি অন্য কোন কারণ আছে? যাই হোক, এই নিয়ে আমার মাথা ঘামিয়ে কি লাভ? নতুন বউ চুপচাপ থাকিতেই ভালো। কিছুক্ষণ পর আমাদের বাড়ি থেকে লোকজন আসলো, তাও অল্প কয়েকজন মাত্র। অনুষ্ঠান খুব দ্রুতই শেষ হয়ে গেল। অনুষ্ঠান শেষে আমার বাবা আমাদের দুজনকে নাইয়ে নিয়ে যেতে চাইলেন, কিন্তু উনি কিছুতেই রাজি হলেন না। বললেন যাওয়ার অনেক সময় আছে, অযথা এখন যাওয়া লাগবে না, পরে যাব। আর আমি যেখানে সেখানে গিয়ে কমফোর্টেবল ভাবে থাকতে পারি না। খুব কষ্ট পেলেও কিছুই বলতে পারলাম না। চুপ থাকা ছাড়া যেন আর কিছুই করার নেই আমার। চুপ থেকে বসে বসে শুধু চোখের পানি ফেলতে পারি, আমি এছাড়া আর কোন ক্ষমতা আমার নেই। কিছুক্ষণ পর আমাদের বাড়ির লোকরা চলে গেলেন। বাড়ি পুরো ফাঁকা হয়ে গেল। কোনো আত্মীয় স্বজন কেউ ছিল না, শুধু আমরা চারটি মানুষ। দিন ফুরিয়ে রাত হলোর সাথে আমার ভয়ও বাড়তে থাকলো। আমার শাশুড়ি আমাকে নিয়ে আবার আমার রুমে বসিয়ে দিলেন আর বললেন, এখন থেকে এই রুমের সম্পূর্ণ দায়িত্ব তোমার। আমার ছেলে একটু ময়লাও যদি দেখে তাহলে কিন্তু কুলক্ষেত্র লাগিয়ে দিবে। ও খুব পরিষ্কার থাকে, আর এখন থেকে তোমারও পরিষ্কার থাকতে হবে। একদম সাফ ভাবে থাকবে, ঘরে যতক্ষণ থাকবে গায়ে সুগন্ধি লাগাবে। সব আলমারি ভিতর সাজানো আছে। আর ওকে কিছুতেই অন্য কোথাও যেতে দিবে না, বারবার বলছি তোমায়, ওকে তোমার আঁচলে বাঁধো। আমার শাশুড়ি মা চলে যেতে ইনি ঘরে আসলেন। ঘরে ঢুকেই জিজ্ঞেস করলেন, সারাদিন কেমন প্রিপারেশন নিলেন? আজ কিন্তু আমায় এসে দেখাতে হবে। আজকে কিন্তু আমি কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আজ তুমি পুরোপুরিভাবে আমার হবে। ভয় আমার বুকটা কেঁপে উঠলো। কিছু বুঝে ওঠার আগে রুমের লাইট অফ করে সে বিছানায় এসে আমাকে ধরে ফেললো। বললো, এখন ছাড়াছাড়ি হবে না, আর স্বামীর পাশে থেকে মেয়েদের যে চিৎকার করতে নেই, ঘরের আওয়াজ বাইরে যেতে নেই, তা তো তুমি জানোই। আমাকে কোনো উত্তর দেবার সুযোগ না দিয়ে সে আমাকে তার নিজের করে নিল। আমার শত বাধা তার ভেতর কোন পরিবর্তন আনলো না। অনেক রাত পর্যন্ত তার ভাষ্যমতে রোমান্টিক অত্যাচার যাকে বলে তা চলল। যদিও আমার মতের বিরুদ্ধে, কিন্তু এই যুগের মেয়েদের মতো নেই বা কে। এভাবেই তার রোমান্টিক অত্যাচারে 3 মাস কেটে গেল। আমার বাধা তাকে আরো বেশি আনন্দিত করত। হয়তোবা সে জোরপূর্বক ভালোবাসতে পছন্দ করে। এই 3 মাসে একবার আমার বাবার বাড়ি যেতে দেওয়া হয়নি, যাওয়ার কথা বললে 1000টা বাহানা দিত। এই 3 মাসে তার দেয়া অনেক ভালোবাসা পেয়েছি, কিন্তু ওগুলো আমার কাছে ভালোবাসা মনে হয়নি, কারণ তার প্রতি ভালোবাসাটা যে তখনও তৈরি হয়নি। বেশি ভয় তখন লাগতো যখন সে আমায় ডেকে বলতো, গেছে এসো, তোমাকে কিভাবে ভালোবাসতে হয় তা শিখিয়ে দিই। তাকে একদিন জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি কি কাজ করেন? আমি কম্পিউটারে কাজ করি বিদেশিদের সাথে। কই কম্পিউটার? তোমার রুমের ঠিক পেছনের রুমটাই আমার। ওখানে আমি কাজ করি, ওই রুমে কেউ যায় না, কারণ আমার কাজের সময় বিরক্ত পছন্দ না। কিছুদিন পর হঠাৎই সব বদলাতে শুরু করলো। সে আমার কাছে আসা কমিয়ে দিল। ওই রুমের মধ্যেই থাকতো, যে রুমের মধ্যে ওনার কম্পিউটার। আমার শাশুড়িও তেমন একটা ওনার কাছে যেতে দিত না। ওই রুমে তো কখনো আমায় যেতে দেয়নি। কিন্তু হঠাৎ এরকম হওয়ার কি কারণ জানি না। যে শাশুড়ি মা আমাকে তার কাছে থাকতে বলেছে, তাকে আসলে বাঁধতে বলেছে, সে হঠাৎ আমাকে বলতে শুরু করলো, তুমি তোমার রুমের মধ্যে থাকো, তুমি তোমার মতন থাকো না কেন, আমার ছেলের পিছনে এত লেগে থাকো। ওকে মন দিয়ে কাজ করতে দাও, তো এত বিরক্ত করার কোন প্রয়োজন নেই। আমার শ্বশুর শাশুড়ির চেহারায় কেমন যেন একটা চোর চোর ভাব থাকতো। তেমন কথা বলতো না আমার সাথে, কোথাও যেতে দিত না, এমনকি বাপের বাড়িও না। এর মাঝেই আমি নিজের মধ্যে শারীরিক পরিবর্তন দেখতে শুরু করি। অনেক বেশি অসুস্থ হয়ে যাওয়ায় গ্রামের ডাক্তার আনা হয়, উনি দেখে বলেন আমি সন্তান সম্ভবা। এতে ওদের পরিবারের সবাই খুব একটা খুশি হলো না, কিন্তু আমায় কিছু বললোও না। আর ওনার মাঝে কোনো পরিবর্তন দেখতে পেলাম না, যেমন ভাবে সে তার দিন কাটাচ্ছিল সেভাবেই কাটাতে থাকলো। কিন্তু আমার মনে আস্তে আস্তে সন্দেহ বাসা বাঁধতে শুরু করলো। আসলে সে রুমের মধ্যে কি করে? আদৌ কি কম্পিউটারের কাজ নাকি অন্য কিছু? একদিন চুপি সারে বাইরে গিয়েছিলাম। ওই রুমের দরজার সামনে দেখলাম অনেকগুলো জুতা, মহিলাদের জুতা ছিল। দরজা ফাঁক করে দেখতেই যাব, তখন পিছন থেকে আমার শাশুড়ি থাবা দিয়ে ধরে ফেললেন। চুলের মুঠি ধরে ঘরের ভিতরে নিয়ে গেলেন। বললেন, তোমাকে বাইরে যেতে মানা করিনি? কেন ওই ঘরের সামনে গিয়ে উকি চুকি দিচ্ছ? তোমাকে ওই ঘরে যেতে মানা করিনি আমি। ওটা ওর কাজের ঘর, আর কখনো যেন ভুল না হয়। বলেই আমার রুমে ধাক্কা দিয়ে ফেলে চলে গেলেন। ভাগ্যিস বিছানায় উপর পড়েছিলাম।
আজও মুখের উপর কিছু বলতে পারলাম না। আচ্ছা, কি হচ্ছে আমার জীবনে? এসবের কি কোনোই শেষ নেই? ওরা আমার থেকে লুকিয়ে কি এমন ত্যাগ করে? কবে পাবো আমার মনের সব প্রশ্নের উত্তর? প্রেগন্যান্সি 5 মাস পর থেকেই আমি প্রচুর অসুস্থ হতে থাকি। ব্লিডিং শুরু হয়, সাথে প্রচুর পেট ব্যথা। শাশুড়িকে জানালে উনি এক দাইমাকে নিয়ে আসলো। এই দাইমা সাধারণত গ্রামের সবার নর্মাল ডেলিভারি করত। ওই মহিলা আমার পেট ধরে দেখে বললেন, সমস্যা নেই বাচ্চা, ঠিক আছে, তুমি বেড রেস্টে থাকো। কোন ডাক্তারের কাছে নিল না। সারাদিন শুয়ে থাকতাম। এতটাই দুর্বল হয়ে পড়েছিলাম যে কারো সাহায্য ছাড়া শোয়া থেকে উঠতে পারতাম না। আর এইদিকে উনি আমার রুমে আসাটা বন্ধ করে দিল। আগে তো প্রতি রাতে আসতো, এখন প্রতি রাতেও আসে না। মাঝে মাঝে আসে, তবে আমাকে কোন বিরক্ত করে না, তেমন একটা কথাও বলে না। আর আগ বাড়িয়ে আমি তো কখনোই কথা বলিনি। আমার 7 মাস পূর্ণ হওয়ার কিছুদিন পরই একদিন হঠাৎ আমার পেটে প্রচুর ব্যথা শুরু হলো, সাথে রক্ত ও পানি জমেছিল। আমার শাশুড়ি সেই দাইমাকে নিয়ে আসলেন। পুরো 4 দিন 4 রাত ব্যথায় কাটানোর পর আমার ছেলের জন্ম হয়। পুরো একদিন তো বাচ্চার মাথা আটকে ছিল। এই 4 দিনে একবারও কোন ডাক্তার দেখায়নি। আমার মা ব্যথা ওঠার 2 দিন পরে এসেছিল, তবে ডাক্তারের কাছে নিতে নয় একটা তাবিজ নিয়ে এসেছিল। উপরের পেটে বেঁধে দিয়ে বলল, সে যদি নাকি আমার জন্য কোথা থেকে এনে দিয়েছে, এটা দিলে বাচ্চা নাকি সুস্থভাবে হবে। ডেলিভারির সময়ের এই ধকলের কারণে আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। পুরো 1 মাস বিছানা থেকে উঠতে পারিনি। একজন লোক রেখে দিয়েছিল, সেই সব কাজ করে দিত। আর পুরো 1 মাসের মধ্যে তো বাচ্চাকে কোলে পর্যন্ত নিতে পারিনি, দুধ খাওয়াতে পারিনি। যে মহিলাকে রেখেছিল সেই খাইয়ে দিত। এরপর কিছুটা সুস্থ হই। বাচ্চা আস্তে আস্তে বড় হতে থাকে, আর বাচ্চার বাবার অবস্থা সেই আগের মতোই। আর আমি বাচ্চাকে নিয়ে সারাদিন রেটিয়ে দিতাম, তার প্রতি তেমন আগ্রহ দেখাতাম না। আমার বাবুটার নাম রেখেছিলাম মুয়াজ। মুয়াজ আমার দেখা অন্যান্য বাচ্চাদের থেকে একদমই আলাদা ছিল। হাসতো না, বেশি নড়াচড়া করতো না, কিভাবে যেন তাকিয়ে থাকতো। ওর উল্টানো, হামাগুড়ি দেওয়া, বসা অনেক দেরিতে দেরিতে হয়েছিল। এছাড়া অন্য কোন মানুষ দেখলেই চিৎকার করে কাঁদতো, শুধু আমার কাছেই থাকতো। এমনকি ওর বাবাকে সহ্য করতে পারতো না। ওর দাদা দাদি কারো কাছে যেত না। ওর যখন প্রায় 2 বছর, তখন একদিন ওর দাদি ওকে বাইরে নিয়ে গিয়েছিল। তাদের সাথে তখন একটু একটু মানিয়ে নিয়েছিল, তাই অল্প অল্প করে যেত। ও তখনও হাঁটতে পারতো না, অল্প অল্প দাঁড়াইতো। পাশের বাড়ির এক মহিলার ঘরে বসে আমার শাশুড়ি তার সাথে কথা বলছিল, আর মোয়াজকে বিছানায় বসিয়ে দিয়েছিল। ওই বিছানায় মহিলার মেয়ের 3 মাসের বাচ্চা ঘুমিয়েছিল। হঠাৎ বাচ্চার আর্ত চিৎকারে ওনারা তাকিয়ে দেখে মোয়াজ ওই বাচ্চাটাকে গলা টিপে ধরে রেখেছে, আর বাচ্চাটার মাথায় কামড়ে ধরে আছে। ওনারা মোয়াজকে কিছুতেই ওই বাচ্চাটার থেকে ছাড়াতে পারছিল না। পরে একজন দৌড়ে এসে আমার কাছে বললে আমি গিয়ে বহু কষ্টে ছাড়াই। কিন্তু ততক্ষণে বাচ্চাটির অনেক রক্ত বের হওয়ায় আর গলা টিপে ধরে রাখা মারা যায়। আর মোয়াজের ঠোঁটের দিকে তাকিয়ে দেখলাম ওর ঠোঁটে লেগে থাকা ওই বাচ্চার রক্তটুকু ও দুধের মতো চেটে পুটে খাচ্ছে। সাথে সাথে আমি ওখানেই অজ্ঞান হয়ে যাই। যখন আমার জ্ঞান ফিরে, তখন দেখলাম আমি আমার রুমে শোয়া, আশপাশে অনেক মানুষের ভিড়ে সবাই বলাবলি করছে আমি নাকি একটা রাক্ষস জন্ম দিয়েছি। আরো অনেক ধরনের উল্টাপাল্টা কথা বলছিল। তখনই উনি, মাহবুব, এসে এক ধমক দিয়ে সবাইকে ঘর থেকে বের করে দিল। আর মোয়াজের কাছে গিয়ে ওর গলায় একটা তাবিজ বেঁধে দিল। আর বলল ওকে যেন কারোর কাছে না দিই, আর ওর কাছ থেকে দূরে দূরে থাকি। আমি কিছুই বুঝতে পারছিলাম না কি হচ্ছে আমার বাচ্চার সাথে, কেন এমন করলো ও। লেখিকা ফাহমিদা হোসেন। তার কিছুদিন পর বাচ্চাটার ফ্যামিলি এসে আমাদেরকে অনেক খারাপ কথা শুনিয়ে যায়। ওই মেয়েটার সংসার ভেঙে গিয়েছিল, ওর স্বামী ওকে তালাক দিয়ে দিয়েছে বাচ্চাটার কারণে। বলেছিল নিজের বাপের বাড়িতে এনে বাচ্চাটাকে হেফাজতে রাখতে পারেনি। ওই মেয়েটা আমাকে চিৎকার করে বলে গেল, তোর হাতে তোর বাচ্চা মরবে, তোর বাচ্চা আমার বাচ্চাকে মেরেছেও মরবে। ওরা আমাদের নামে কেসও করেছিল। এর কিছুদিন পরই ওরা পুরো পরিবার কিছুটা অবিশ্বাস্যভাবে একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। কেস চালানোর মতো আর কেউ থাকে না। তারপর যখন মোয়াজের 3 বছর, তখন ও পুরোপুরি হাঁটতে পারতো, বাইরেও যেত, কিন্তু গ্রামের কেউ ওর কাছেই আসতো না। নিজেদের বাচ্চাকে ওর ধারে কাছে আসতে দিত না। একদিন আমি গোসলে থাকায় আমি খেয়াল করিনি যে কখনো বাইরে চলে গিয়েছে। কোনো একভাবে ওর বয়সী এক বাচ্চা ওর কাছে চলে আসে। ওই বাচ্চাটাকে ও আগের মতোই মেরে ফেলে। দুইজন ওকে ছাড়ানোর চেষ্টা করলে তাদেরকে ও বাজেভাবে কামড়ে দেয়। এরপর পুরো গ্রামবাসী আমাদের এক ঘরে করে দেয়।
আরেকদিন বাড়িতে মোবাইল খেলতে খেলতে একটা হাতের কাছে পেলে এইটা দিয়ে ওর দাদিকে ঘাড়ে কোপ দেয়, মরতে মরতে বেঁচে যায়নি। এরপর থেকে মোবাইলকে আমার ঘরে শিকল দিয়ে বেঁধে রেখে দেয়। ও শুয়ে সারাদিন চিল্লাতো আর আর মুখ দিয়ে কামড়ে দেওয়ার চেষ্টায় থাকতো। এর কিছুদিন পর উনি, মাহবুব, আমার কাছে নিয়মিত আসা শুরু করলো। সারা রাত ঘুমের মধ্যে কেমন যেন করতো, মনে হতো কোন কিছু দেখে ভয় কাঁপছে। একটানা বেশ কয়েকদিন এমনটা দেখতে দেখতে আমার ভিতর কেমন জানি মায়ের সৃষ্টি হতে শুরু করে। এদিকে বাচ্চার এমন অবস্থায় আমি অনেকটাই ভেঙে পড়েছিলাম। তাই তাকে সান্ত্বনা দিব নাকি নিজেকে সামলাবো বুঝতে পারছিলাম না। কাউকে আমাদের বাড়িতে আসতে দেওয়া হতো না, এমনকি আমার বাপের বাড়িতে থেকে কেউ আসতো না আমাদের বাড়িতে। এর কিছুদিন পর ওনার প্রতি আমার মাটা কিছুটা প্রকাশ পেতে শুরু করলো। এক রাতে ও ঘুমের মধ্যে কাঁপছিল এবং পুরো ঘেমে গিয়েছিল, হাতে হাতে কিছু একটা খুঁজছিল। তখন আমি তার হাত ধরে তার মাথায় হাত বুলিয়ে দিই যাতে খারাপ স্বপ্ন দেখা বন্ধ করে ঘুমিয়ে যায়। কিন্তু সে আমাকে নিজে থেকে ছাড়িয়ে নিল আর অন্যদিকে ফিরে ঘুমিয়ে পড়লো। আমার কেন যেন খুব কষ্ট লাগলো। তারপর হঠাৎ আবার তার গুরুত্ব বেড়ে গেল, সে আবারও রাতে আসা কমিয়ে দিল আর আমার বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিল। বিশেষ প্রয়োজন ছাড়া রুম থেকে বের হওয়াও মানে ছিল। এর কিছুদিন পর একদিন রাতে হঠাৎ আমি কোথা থেকে কোন মহিলার করুণ চিৎকারের আওয়াজ পাই। আমার কাছে মনে হচ্ছে সেই রুম থেকে আওয়াজটা আসছে, যে রুমটা আমার রুমের পেছনে, যে রুমে উনি কম্পিউটারে ট্র্যাক করে। সারা রাত ওই চিৎকারের আওয়াজ ঘুমাতে পারলাম না। পরদিন বাড়ির সবাই কোন একটা কাজে বাইরে গেল, আমি আর মোবাইল বাড়িতে ছিলাম। তখন আমি চিন্তা করলাম আমার রুমের দেয়ালটা ফুটো করবো যাতে ওই রুমে কি হচ্ছে আমি দেখতে পারি। কারণ এত বছর তো চুপ করে থাকলাম, তাদের কথায় বিশ্বাস করে গেলাম, তাদের কথা শুনে গেলাম। আর কি এমন পাপ আমার জীবনে হয়েছে যার ফলশ্রুতিতে আজ আমার বাচ্চাটার এই অবস্থা? আর কিসের চিৎকারের আওয়াজ আসে রুম থেকে? যেহেতু আমাদের বাড়িতে বাইরের কোন লোক আসতো না, তাই বাড়ির টুকটাক কাজের জন্য সব ধরনের মেশিন বাড়িতে কিনেছিল। একটা বড় ড্রিল মেশিনও ছিল। সেই ড্রিল মেশিন দিয়েই আমি ওই রুম বরাবর একটা বড় ফুটো করলাম। তারপর ফুটো দিয়ে তাকিয়ে দেখলাম ওপাশটা পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তাই ফুটোর উপরে একটা আয়না দিয়ে রাখলাম যাতে ওই রুমে এই রুমের কোন আলো না দেখা যায়। ওনারা সন্ধ্যায় ফিরে আসে। উনি কিছুক্ষণ এই ঘরে বসে আবার চলে যান আর আমিও আমার রুমের দরজা বন্ধ করে লাইট বন্ধ করে দিই। ওই ফুটোয় চোখ রাখতেই দেখলাম 2-3টা মোমবাতি জ্বলছে রুমটায়। দুটো আবছা ছায়া ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। রাত আর একটু গভীর হতেই আবার সেই চিৎকারের আওয়াজ পেয়ে ওই ফুটো দিয়ে তাকিয়ে যা দেখলাম তাতে আমার নিঃশ্বাস মনে হয় আটকে গেল। মনে হতে থাকলো তাহলে কি সে জোরপূর্বক ভালোবাসতেই পছন্দ করে? তাকে বাধা দিলেই সে বেশি আনন্দ পায়? আমি তো তার প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম, তাহলে সে কেন এমন করলো? নিজের বাচ্চার এমন অবস্থায় এখন স্বামীও এমনটা করলো, আমার কি হবে এখন? এখনো কি আমি চুপ করে থাকবো নাকি প্রতিবাদ করার সময় এসে গেছে? আমি নিজের স্বামীর এতটা নির্দয় আচরণ নিজের চোখে বেশিক্ষণ দেখতে পারলাম না। উনি কি করে একজন মহিলাকে এরকম নির্মমভাবে ধর্ষণ করতে পারে? তবে এটাই কি তার সেই গোপন খারাপ কাজ যেটা থেকে ওনাকে ফিরিয়ে আনতে আমার সাথে বিয়ে দিয়েছিল? নাকি এর চেয়ে বড় কোনো খারাপ কাজ উনি করেন? আমি আর চুপ করে থাকবো না, সবার কাছে এই লোকটার মুখোশ খুলে দিব। কিন্তু কি করে? মানুষ শুধু আমার মুখের কথায় বিশ্বাস করবে না, আমার প্রমাণ দেখাতে হবে। তখনই মনে পড়লো উনি কিছুদিন আগে আমাকে একটা মোবাইল কিনে দিয়েছে যার মধ্যে ক্যামেরা আছে আর কিভাবে ছবি তুলে ভিডিও করে সব শিখিয়ে দিয়েছিল। দৌড়ে বিছানা থেকে মোবাইলে নিয়ে ওই ফুটো দিয়ে ভিডিও করতে শুরু করি। সবকিছু স্পষ্টভাবে বোঝা না গেলেও ওনার চেহারা বোঝা যাচ্ছে আর উনি কি করছে তাও বোঝা যাচ্ছে। চরম ঘৃণার সাথে ভিডিও করতেই থাকলাম। কিছুক্ষণ পর ওই মহিলাকে ছেড়ে দিয়ে উনি কিছু কাঠ একত্র করে এক জায়গায় আগুন জ্বালালো। তারপর বসে কি সব বলতে থাকলো বিড়বিড় করে। আগুন জ্বালানোতে অনেকটাই আলোকিত হয়ে গেল ঘরটা। ওখানে বেশ কিছু তাবিজ ঝুলানো ছিল। পাশে মাথায় খুলি এসব দেখে আমি বুঝতে পারছিলাম না যে আসলে কি উনি কি করতেছে। কিন্তু একটু পরেই বুঝতে পারলাম যখন ওর দেয়ালে আরবি উল্টো দিক থেকে লেখা শুরু করলো। যেহেতু আরবি পড়তে পারতাম তাই বুঝে ফেললাম আসলে সে এগুলো অন্য কোনো মানুষকে ক্ষতি করার জন্য কালো জাদু করছে। মনে হলো আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। এসব আমি কি দেখছি? তাহলে এত বছর ধরে আমার পিছনে লুকানো যে সত্য ছিল এটাই সেই সত্য? উনি একজন কুফরি কালামের তান্ত্রিক। উনি মানুষকে এর মাধ্যমে কালো জাদু করে ক্ষতি করে। উনি অনেকক্ষণ এইসব তাবিজ লেখালেখি করে ঘর থেকে বের হয়ে গেল। তারপর আমার শ্বশুর ও শাশুড়ি এসে ওই মহিলাকে কোথাও নিয়ে গেল আর ওই ঘরের সব আগুন নিভিয়ে দিল। আমি ভিডিওটা সেভ করে চুপচাপ বিছানায় শুয়ে পড়লাম।
কারণ হয়তো উনি এখন এই রুমে আসবে। আমি যে সব জানি এটা ওনাদের কাউকে বুঝতে দেওয়া যাবে না, তাহলে হয়তো আমাকে মেরে ফেলবে। কালকে চুপচাপ আমার ছেলেকে নিয়ে আমি লুকিয়ে বাসা থেকে বের হয়ে যাব। তারপর বাবাকে সবটা জানাবো এবং পুলিশের কাছে সব প্রমাণ দিয়ে এদের সবাইকে আমি শাস্তি দেব। ওই মানুষ রূপী শয়তানটার জন্য আমি কিছুতেই কাঁদবো না, কিন্তু চোখের পানি যেন কোনোভাবে বাধা মানছে না। কি হবে এবার আমার ভবিষ্যৎ? আমি নিজের এরকম অদ্ভুত বাচ্চাকে নিয়ে কি করে বেঁচে থাকবো? ওকে নিয়ে বাইরে বের হলে গ্রামের সবাই ওকে পিটিয়ে মেরে ফেলবে। বাঁচতে দেবে না ওকে, কারণ হয়তো আবারও বাইরে নিয়ে গেলে ও কারো ক্ষতি করে বসবে। একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত কেউই আমাকে সাহায্য করতে পারবে না। অনেক সময় পার হয়ে যাওয়ার পরও যখন সে রুমে আসলো না আর আমার ও ঘুম আসছিল না, তখন উঠে অজু করে নামাজ পড়তে দাঁড়িয়ে গেলাম আর নিজের সকল বিচার আল্লাহর দরবারে দিয়ে দিলাম। এই বাড়ি থেকে বের হওয়ার অনেক সুযোগ খুঁজলাম, কিন্তু বের হতে পারলাম না। পরে উনি ঘরে আসতেই আমি ওনাকে বললাম আমি একটু বাবার বাড়ি যেতে চাই। কেন? সে যদি বিয়ে ঠিক হয়েছে, তাই মা বলছিল একটাবার ও বাড়িতে যেতে। আর আমারও তো ইচ্ছে হয় নিজের বোনের বিয়ে দেখতে, সকালে গিয়ে বিকেলে আবার ফিরে আসবো। ঠিক আছে, আমি ঘুরিয়ে নিয়ে আসবো। না না, এখান থেকে এখানে আমি একাই চলে যাব। 6 বছর ধরে বিয়ে হয়েছে, আজ পর্যন্ত একবারও কি বাপের বাড়ি গিয়েছো আমাকে ছাড়া? এছাড়া এত বছর পর ও বাড়ি যাবে নিজের স্বামীকে সাথে না নিলে লোকে মন্দ বলবে না? ঠিক আছে, আপনিই দিয়ে আসবেন। আমি মুয়াজকে রেডি করে তারপর আমি রেডি হচ্ছি। মুয়াজকে সাথে নেওয়ার দরকার নেই, ও মায়ের কাছে থাকবে। ওকে বাইরে নিলে কি কি বিপদ হতে পারে তুমি জানো না? ওকে রেখে আমি কি করে যাব? তাহলে যেও না। না, আমি যাব। আমার যাওয়াটা ভীষণ দরকার। কি এমন দরকার? কিছু না, আমি তৈরি হচ্ছি। আমি আপাতত সব প্রমাণ বাবার কাছে দিয়ে আসি, পরে পুলিশের কাছে সবকিছু দিয়ে দিবে। আগেও বাড়ি যাই, তারপর দেখি কি ব্যবস্থা করা যায়, কিভাবে মুয়াজকে এ বাড়ি থেকে বের করা যায়। তারপর মুয়াজকে রেখে ও বাড়িতে গেলাম, কিন্তু আজ কিছুতেই আমাকে আমি নিজের কাছ থেকে আলাদা করছিল না। অনেক কষ্টে কিছুক্ষণের জন্য বাবার মাকে একলা পেলে তাদের কাছে সব ভুলে বলি, এর সাথে প্রমাণগুলো দেখাই। ভিডিও সবকিছু দেখে তারা মাথা নিচু করে বলেন। কিছুদিন আগেই আমরা মাহবুব আর তার পরিবারের সম্পর্কে সব জেনেছি, শুধু আমরা না, গ্রামের সবাই জানে। এই কারণেই আমাকে পুরোপুরিভাবে ঘরবন্দি করে ফেলা হয়েছিল। তোমাদের একবারও কি মনে হয়নি ও বাড়িতে আমার ক্ষতি হতে পারে? এই মানুষগুলোর মধ্যে থাকলে আমাকে এরা মেরে ফেলতে পারে। তোকে বাঁচানোর জন্যই আমরা চুপ করে আছি, কারণ তোর শ্বশুর শাশুড়ি বলে গিয়েছে যদি এসব নিয়ে কোনো বাড়াবাড়ি করি তবে তোকে মেরে ফেলবে। দেখ মা, তুই চুপ করে থাক, এখনই এসব নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই। একে তো তোর ছেলেটা ওইরকম, তুই যদি ওদেরকে ছেড়ে বাড়িতে চলে আসিস তবে গ্রামের লোক আমাদেরকে এক ঘরে করে দেবে। তোর ওই ছেলে নিয়ে কোথাও যেতে পারবি না। এর চেয়ে ভালো মুখ বুঝে ওখানে পড়ে থাক, এটা তোর আর তোর বাচ্চার জন্য ভালো হবে। ওনাদের কথা শুনে আমি পুরোপুরি ভেঙে পড়লাম। আমাকে এখন দিয়ে সাহায্য করবে? ওই মানুষ রূপী জানোয়ারদের মাঝে আমি কি করে থাকবো? আজ যদি আমার বাচ্চাটা স্বাভাবিক হতো, তাহলে আমি এভাবে ওই শয়তানগুলোর কাছে বাধা পড়তাম না। এদিকে সেতুটির বিয়েটা যে তামিলের সাথেই হচ্ছে এটা জানা সত্ত্বেও আমার মনের মধ্যে কোনো হেরফের হলো না। অবশ্য যে মানুষের জীবনে এখন নাটকীয়তা চলছে সে আর অন্যের কথা কি চিন্তা করবে? আর 3 দিন পরে ওদের বিয়ে, তাই আমি প্ল্যান করলাম বিয়ের দিন যে করেই হোক আমার এখানে আসতে হবে, বিয়ে বাড়ির ভিড়ের মধ্যে যেভাবেই হোক আমাকে পুলিশের কাছে যেতে হবে। আমি কিছুতেই আর চুপ করে থাকবো না, আর ওদেরকে ভয় পাবো না। কারণ আজ আমিও যদি সব সহ্য করে নেই, তাহলে ওদের সামনে আরো কত মানুষের যে কালো জাদুর মাধ্যমে ক্ষতি করবে তার কোন ঠিক নেই। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। আমিও বাড়ি যেতে চাইলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আমি ওনাদের কাছে বিয়েতে যাওয়ার কথা বলতে সবাই রাজি হয়ে গেল, কেউ মানা করলো না। কিন্তু মুয়াজকে সাথে নিতে দিল না, আর আমাকে গাড়ি ঠিক করে দিয়ে বললো একাই চলে যেতে। আমি মনে মনে খুশি হলাম যে আমি এখন সোজা আগে থানায় যাব। কিন্তু তখনই আমার সব আশায় জল ঢেলে দিয়ে উনি গাড়িওয়ালাকে বললো সোজা আমাদের বাড়িতে নিয়ে যেন গাড়ি থামায়। যাই হয়ে যাক, অন্য কোথাও যেন গাড়ি না থামায়, অন্যথা ওর খবর আছে। এদিকে গ্রামের সবাই সবকিছু জেনে যাওয়ায় ওদেরকে খুবই ভয় পেত। তাই বেচারা গাড়িওয়ালাকে বললেও সে আমার থানায় নিয়ে যাবে না। গাড়ি বাড়ির এরিয়া থেকে বের হওয়ার পরেই দেখতে পেলাম প্রায় 10-15 জন মানুষের বাড়িতে ঢুকছে। হয়তো এখন বড় কাজ পেয়েছে, তাই আমি বাড়ি থেকে বের হওয়ায় তাদের জন্য সুবিধাই হয়েছে। যাই হোক, তারা তাদের সব সাজাতে থাকুক আর আমি ভাঙার প্রস্তুতি নিতে থাকি। ও বাড়িতে পৌঁছানোর পর আমি বাড়ি থেকে বের হবার জন্য আবারও সুযোগ খুঁজতে থাকি, কিন্তু আমার বাবা মা কিছুতেই আমাকে বাইরে যেতে দিচ্ছিলেন না।
আর আমি তাদের চোখ ফাঁকি দিয়ে বের হবার জন্য সুযোগের অপেক্ষায় ছিলাম। প্রায় 2-3 ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পর অনেক কষ্ট করে আমি তাদের চোখ ফাঁকি দিয়ে বাড়ি থেকে বের হয়ে যাই, কিন্তু কিছুক্ষণ পরেই দেখলাম আমার বাবা দৌড়ে আমার পিছু পিছু আসছে, যাতে আমি থানায় যেতে না পারি। আমিও দৌড়াতে থাকলাম, কিন্তু এমন সময়ই আমার অপর পাশ থেকে অনেক মানুষকে এদিকে দৌড়ে আসতে দেখলাম, আর তারা সবাই বলেছে যে রাক্ষস আঘাত এনেছে, তবে খালি হাতে নয়, হাতে অস্ত্র নিয়ে বেরিয়েছে। অনেককে নাকি মেরে ফেলেছে, বেশি নাকি মেরেছে বড় বাড়ির মানুষদেরকে। বড় বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি। তখনই আমার কলিজা কেঁপে উঠলো, আমার বাচ্চাটাও বাড়িতে রয়েছে, ওর কিছু হলো না তো? আমিও বাড়ির দিকে দৌড়ে যেতে থাকলাম, কিন্তু মাঝপথে দেখলাম নাঙ্গারামদা হাতে অন্য কেউ নয়, আমার নিজের সন্তান দাঁড়িয়ে আছে। হাতের কাছে যাকে পাচ্ছে তাকে রক্তাক্ত করে দিচ্ছে। আমার দিকে ওর চোখ পড়তেই ও দৌড়ে আমার কাছে আসলো। আমার ঠিক পিছনে তখন বাবা দাঁড়ানো ছিল। ছুরি হাতে নিয়ে ও বাবাকে আঘাত করতে যাবে, ঠিক তখনই আমি ওর হাত ধরে ফেললাম। আশপাশ থেকে লোকজন চিৎকার করে বলতে থাকলো, এই সেই রাক্ষস, ওই ওদিকে সবাইকে মেরে এসেছে, অনেক মানুষের লাশ ওখানে পড়ে আছে, সবাইকে মেরে ফেলবে ও, সবাইকে মেরে ফেলবে। তখন মোয়েদ এক ঝটকায় আমার কাছ থেকে হাত ছাড়িয়ে ওই লোকটার দিকে ছুটে যেতে থাকে। আমি ও পিছু পিছু দৌড়ে যেতে থাকি, কিন্তু ওই লোকটাকে বাঁচাতে পারিনি, ও এক কোপে লোকটাকে মেরে ফেলে। এরপরই ঘুরে বাবার দিকে ছুটে গিয়ে তাকে কোপ দিতে চাই, ঠিক তখনই আমি ওকে ঝাপটে ধরে ফেরানোর অনেক চেষ্টা করি, কিন্তু ওর সাথে শক্তি দিয়ে কিছুতেই পারছিলাম না। এতটুকু 5 বছরের ছেলের শরীরে এত শক্তি কোথা থেকে এসেছে আমি কিছুই বুঝতে পারছিলাম না। ও আমার বাবার শরীরে একটা কোপ দিয়ে দেয়। এতে আমার বাবার বুকের কাছে অনেকটাই কেটে যায়। তখন আমি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যাই। আমি ওর হাত থেকে ছুরিটা নিয়ে ওর পেটে ঢুকিয়ে দিই, নিজ সন্তানের পেটে। সাথে সাথেই ওর শরীর থেকে তাজা রক্ত বের হয়ে আসে। আমার মোয়ের মারা যায়। বাবাকে কারা যেন হাসপাতালে নিয়ে গেল। আমি পাথরের মতন আমার সন্তানের লাশের পাশে বসে থাকি। আমার মোয়ের কেন এমন করলো? কেন ও অন্যান্য বাচ্চাদের মতো হলো না? কার পাপের শাস্তি আমার ছেলেটা ভোগ করলো? ঠিক তখনই আমার মনে হয় আমার সন্তানের এরকম হওয়ার পিছনে ওর বাবার পাপ দেয়। আমি কিছুতেই ছাড়বো না ওদেরকে। সবাইকে মেরে ফেলবো আমি আমার নিজ হাতে। নিজ সন্তানের লাশ কাঁধে নিয়ে ওই নাঙ্গারামদা হাতে নিয়ে ও বাড়ির দিকে হাঁটতে থাকি। আর ওখানে যাওয়ার পথে যা দেখলাম তাতে আমার রক্তহীন হয়ে গেল। তখন একটা কথাই বারবার মনে হচ্ছিল, আল্লাহ ছেড়ে দেয় না। আমার ছেলের লাশ বুকে নিয়ে হাঁটতে হাঁটতে ও বাড়ির কাছাকাছি পৌঁছতে দেখলাম পথে কয়েকটা ছিন্ন ভিন্ন লাশ পড়ে আছে। বাড়ির আঙিনায় ঢুকতেই দেখলাম সেই লোকগুলোর লাশ, যাদেরকে সকালে বাড়ির ভিতরে ঢুকতে দেখেছিলাম। লাশগুলোর পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ খেয়াল করলাম প্রত্যেকের হাতেই কিছু চুল, কাপড়ের টুকরো বা ব্যবহৃত চিরুনি। তার মানে এরা প্রত্যেকেই এখানে তাদের নিজস্ব কাউকে কালো জাদুর মাধ্যমে দাবি করতে এসেছিল। ওনার কালো জাদুকরের রুমের সামনের দিকে যেতেই দেখলাম আমার শ্বশুর শাশুড়ির ছিন্ন ভিন্ন লাশ পড়ে আছে। এই সবগুলো হত্যাকাণ্ড কি আমার ছেলের হাতে ঘটেছে? সবার শরীরেই তো ছুরির আঘাত। তারা তাদের পাপের শাস্তি পেয়ে গেছে। তাদেরই রক্ত, তাদেরই বংশের উত্তরাধিকারীর হাতে তাদের নৃশংস মৃত্যু হয়েছে। কিন্তু এসবের মূল্যতা যে সে কোথা, তার লাশ কেন দেখতে পাচ্ছি না। আমি নাঙ্গারামদা হাতে নিয়ে তার খোঁজা রুমের ভিতরে ঢুকলাম। ঢুকতেই দেখলাম সে একটা বাচ্চাকে সম্ভবত বলি দেওয়ার জন্য ছুরি উদ্যত করেছে। ঠিক তখনই পিছন থেকে তার পিঠে সদরে রামদা দিয়ে কোপ দিলাম আমি। কোপ দেওয়ার সাথে সাথেই আমার দিকে ঘুরে দাঁড়ালো। তার চেহারার কাঠিন্যতা ও চোখ দেখে আমি ভয় কেঁপে উঠলাম। লাল টকটকে হয়েছিল চোখ দুটো, কিন্তু আমার দেখতেই চোখ দুটো স্বাভাবিক হয়ে গেল, তার চেহারা থেকে কাঠিন্যতা দূর হয়ে গেল। মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল সে। তার হাতে তো এখনো ওই ছুরিটা আছে, সে তো চাইলেই আমাকে পাল্টে আঘাত করতে পারে। কিন্তু আমি মোয়েলের লাশটা মাটিতে রেখে দৌড়ে ওই বাচ্চাটার কাছে গিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে দিলাম। বাচ্চাটার হুঁশ ফিরতেই ভীত সন্ত্রস্ত হয়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল। এদিকে সে দেয়ালের সাথে হেলান দিয়ে খুব কষ্ট বসে আছে। আমি তার দিকে তাকাতেই ইশারা করে তার কাছে যেতে বলল, আর আমিও কোনো উচ্চবাচ্য না করে তার সামনে গিয়ে বসলাম। সে স্মিত হেসে আমার গালে হাত রাখলো। কেন যেন আমার চোখ থেকে অবাধ্য জলগুলো গড়িয়ে পড়তে লাগলো। তাকে জিজ্ঞেস করলাম কি দোষ ছিল আমার আর আমার বাচ্চার? কেন এভাবে আমারই হাতে আমার সন্তানকে মরতে হলো? তুমি ছাড়া অন্য কেউই যে আমাদেরকে থামাতে পারতো না, এই জঘন্য কর্মকাণ্ডগুলো শেষ করতে পারতো না। আমাদের দুজনের দুর্বলতাই তো তুমি। বিশ্বাস করবে আমায়? আজ আমি সব বলবো তোমাকে, কারণ তোমার চোখে আমার প্রতি একটু ভালোবাসা দেখে মরতে চাই আমি। জানো, সেদিন যখন তোমার চোখে এক সমুদ্র ভালোবাসা দেখতে পাই, সেদিন থেকেই এসব শেষ করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু ও আমায় ছাড়েনি। আমাকে মুক্তি দেয়নি, বরং নিজের শিকলে আরো বেশি আটকে দিয়েছে আমায়।
আমার বাবা মাও আমাকে বোঝেনি কি এমন চেয়েছিলাম আমি। শুধু তোমায় নিয়ে একটি সুখের সংসার করতে চেয়েছিলাম, তুমি আমি আর আমাদের মোয়েজ। অথচ আজ দেখো তোমাকে ছেড়ে চলে যেতে হচ্ছে, এই নিষ্ঠুর পৃথিবীতে তোমাকে একা ফেলে রেখে চলে যেতে হচ্ছে। আমি তো তোমাকে আমার বুকের মধ্যে আগলে রাখতে চেয়েছিলাম, তবে একটা ইচ্ছে কিন্তু আমার পূর্ণ হয়েছে। বলতো কি, তোমার মনে নেই? আরে পাগলি, তোর হাতেই তো মরতে চেয়েছিলাম আমি। চিৎকার করে কেঁদে উঠলাম আমি। কেন, কেন হলো এমন? যদি তুমি না চাইতে তবে তোমাকে দিয়ে কে কি করে এই জঘন্য গুনাহের কাজ করাতে পারে বলো? আমার দাদা, আমার দাদা একজন বড় তান্ত্রিক ছিল। খারাপের চেয়েও খারাপ যদি কিছু থাকে সেটা সে ছিল। সে নিজেকে অমর মনে করতো, সে ভাবতো সে মরবে না। কিন্তু যখন সে অনেক বয়স্ক হয়ে গেল, তখন সে তার কাজ আমার বাবাকে দিতে চাইল। কিন্তু আমার বাবা তাকে খুবই ঘৃণা করত। তাই দাদা নিজেরই কাজ চালু রাখতে ছলচাতুরি করে আমার মধ্যে তার সেই পালিত জিনকে দিয়ে দেয়, যার মাধ্যমে সে খারাপ কাজ করাতো। তখন আমার বয়স মাত্র 15 বছর। ভালো মন্দ বোঝার অত জ্ঞান আমার মধ্যে ছিল না, তাই আমার দাদা তার নিজের কার্যসিদ্ধি করে নিয়েছিল। আর এসব কিছু না বোঝার ফলে ওই জিন আমাকে কন্ট্রোল করতে শুরু করে দিল। আর আস্তে আস্তে সে আমাকে পুরো বশ করে ফেলল। যতদিন আমার বাবা মা সব বুঝলো ততদিন আমি পুরোপুরি সেই জিনের বশে। আমার বাবা আমাদের এলাকার সব জায়গায় জমি বিক্রি করে তোমাদের এই এলাকায় চলে আসে। কিছুদিন আমি ভালো থাকি, তারা মনে করে হয়তো তারা সফল হয়েছে। কিন্তু কিছুদিন পর থেকে আবার সেই জিনের অত্যাচার শুরু হয়, সে আমাকে দিয়ে কুফরি করতে বাধ্য করে। এসবের মধ্যেই একদিন একটা কাজে আমি বাইরে যাই, এক নদীর পাড়ে তোমার দেখি আর তোমার দেখতেই তোমাকে পছন্দ করে ফেলি। সারাদিন তোমার চিন্তায় মগ্ন থাকতাম, তাই ওই জিনের বয়স কিছুটা কেটে গিয়েছিল। কিন্তু তখন আমি জানতে পারলাম যে আমি তোমাকে পছন্দ করি আর তুমিও হয়তো কিছুটা পছন্দ করো। তখনই আমি জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলি, এই কুফরি কালামের প্রয়োগ করে ফেলি। তবে এই কাজের বুদ্ধিটা অন্য কেউ দিয়েছিল, জানো কে? তোমার বোন সেজুতি। ও বুঝতে পেরেছিল যে আমি তোমাকে পছন্দ করি। আর ততদিনে তোমাদের পরিবারের সাথে আমাদের ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছিল। ও আমাকে তোমার সম্পর্কে অনেক কিছু বলতো। একদিন কথায় কথায় আমি ওকে জিজ্ঞেস করি তামিদের সাথে তোমার সম্পর্কের কথা। তখন ও আমায় বলে আমি আপনাকে হেল্প করব। আপনি একজন কবিরাজ বের করুন যার মাধ্যমে আপনি তামিদকে তাবিদ করবেন যেন সে আপুকে ভুলে আমাকে পছন্দ করে। তাহলে খুব সহজে আপু আপনার হয়ে যাবে। তোমাকেই কেন? অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক জুড়ে দিলেই তো হয়। না, আসলে তামিদকে আমি খুব ভালোবাসি। কিন্তু ওই তামিদ সুন্দরী মুন্তাহাকে ভালোবাসে। আমাকে তো দেখি না। ঠিক আছে, তোমার কথা মতো কাজ হয়ে যাবে। কিন্তু একটা শর্ত আছে, মুন্তাহার সাথে একবার আমার দেখা করিয়ে দিতে হবে। ঠিক আছে, কিন্তু আরেকটা বুদ্ধি মাথায় এসেছে, সেটা হলো যখন নাকি আপনি মুন্তাহার সাথে দেখা করবেন তখন আমি আমার পরিবারের কাউকে এদিকটায় নিয়ে আসবো। আর আপনি মুন্তাহার কাছাকাছি যাওয়ার চেষ্টা করবেন। তাহলেই বাড়ির সবাই মনে করবে আপনার সাথে মুন্তাহার সম্পর্ক আছে, আর বাকিটা আমি তাদের বুঝিয়ে দেব। তাহলে আপনাদের বিয়ে আর কেউ ঠেকাতে পারবে না। বাড়িতে ফিরে যখন আমি চিন্তা করতে থাকি যে কার মাধ্যমে তামিদকে তাবিদ করবো, ঠিক তখন মনে পড়ে আর আমি তো এই কাজ করতে পারি। আর সবচেয়ে বড় ভুলটা আমি করেছি নিজের ইচ্ছায় কুফরি কালাম প্রয়োগ করে। তারপর আবারও সেই শয়তানের বশে চলে যাই। আর একবার নিজ ইচ্ছায় কুফরি কালাম প্রয়োগ করার কারণে ওই শয়তান আমার মাধ্যমে আরো অনেক কাজ করাতে শুরু করে দেয়। একজন হুজুর আমার বাবা মাকে বলে কোন ধার্মিক মেয়ের সাথে যদি আমার বিয়ে দেয় তাহলে হতে পারে আমি এসব থেকে দূর হয়ে যাব। তাই তারা তোমার সাথে আমার বিয়ে ঠিক করে। তোমার সাথে বিয়ের পর আবারও আমি শয়তান থেকে কিছুটা দূরে হয়ে যাই। কিন্তু আমার বাবা মার মনে যে একটা সময় লোভ এসে যাবে আমি কল্পনাও করিনি তাদের কাছে এক লোক আসে যে আমাকে দিয়ে কাউকে তাবিদ করাতে চায়। আমাকে দিয়ে কাজটা করানোর জন্য ওনাদের কাছে অনেক রিকোয়েস্ট করে। যখন তারা রাজি হচ্ছিল না তখন ওই লোকটা নগদ 2 লাখ টাকা মা বাবার হাতে দেয়। আর বলে কাজ শেষ হলে আরো দিবে। তখন তারা টাকার লোভে পড়ে যায়। আর বিয়ের কিছুদিন পর যখন আমি হঠাৎ তোমার থেকে দূরে সরে যাই, এটাই কারণ ছিল। তারপর এভাবে আমার দিন চলতে থাকে, আমার বাবা মা একের পর এক কাজ আমাকে এনে দিতে থাকে আর আমিও কাজ করতে বাধ্য হই। একদিকে বাবা মার লোভ, অন্যদিকে সেই শয়তান জিনের প্রকোপ। তারপর যখন আমার বাচ্চাটা হওয়ার কথা শুনি ভেবেছি এখন আমার বাবা মা আমাকে ছেড়ে দেবে, কিন্তু ততদিনে আমি তাদের হাতে আরো ফেসে গিয়েছি। নিজেকে তাদের কাছ থেকে মুক্ত করার অনেক চেষ্টা করেছি, অনেক হাত পাত হয়েছি, কিন্তু কোন কাজ হয়নি তোমাকে জানানোর অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। আমার ছেলেটা আমার পরিবারের পাপের ফল ভোগ করলো। আমি তাদের হাতে এক কথায় পুরোপুরি বন্দী হয়ে গিয়েছিলাম।
সব ধরনের খারাপ কাজ তারা আমার মাধ্যমে করাতে থাকে। কত মানুষ এই পর্যন্ত আমার কারণে মারা গেছে তার কোনো ঠিক নেই। কত মানুষ অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে তারও হিসেব নেই। রোয়ামে সবাই আমাদের এই কাজের ব্যাপারে জেনে যায়। তারপর যেদিন আমি বুঝতে পারলাম যে তুমি আমার প্রতি দুর্বল হয়ে পড়েছো, তখন আমি তোমাকে সব জানানোর জন্য চেষ্টা থাকি। আমার বাবা মা তোমার বাইরে যাওয়া বন্ধ করে দেয়, কিন্তু আমি চেয়েছিলাম তুমি যাতে সবটা জানো, তাই মোবাইল কিনে দিই তোমাকে, যাতে তোমার বাড়ির লোক তোমাকে সব জানায়। কিন্তু তারা যখন তোমায় কিছু জানালো না, তখন মহিলা কণ্ঠ করে রুমের মধ্যে সারা রাত ধরে চিৎকার করলাম আমি, যাতে তোমার কৌতূহল হয়। তারপর যেদিন তুমি বাড়ি ফাঁকা পেয়ে দেয়ালটা ফুটো করলে, সেদিন ইচ্ছা করে পুরো বাড়ি ফাঁকা রেখে গিয়েছিলাম তোমাকে সুযোগ করে দেওয়ার জন্যে। কিন্তু আমি ভাবিনি যে সেদিন তোমার ওইসব দেখতে হবে। আমার শক্তি বর্ধনের জন্য আমাকে দিয়ে একটা মহিলাকে ধর্ষণ করায়। তারপর তাদের বিরোধিতা করার চেষ্টা করলাম, আর যার শাস্তি স্বরূপ পায় আমার ছেলের মৃত্যু। এতগুলো মানুষের মৃত্যু। অবশ্যই এই শয়তানগুলো মরে ভালোই হয়েছে, কেননা তারা প্রত্যেকেই তাদের আপনটার ক্ষতির জন্য এসেছিল। ওর চোখের বাঁধনে জল ওর কথার সত্যতার প্রমাণ দিচ্ছিল। কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম, তোমাদের পাপের রাজ্য আমার ছেলের মৃত্যু দিয়েই কেন শেষ করলে তোমরা? আমি কিছুতেই ওর মৃত্যু চাইনি। আবার এটা ঠিক যে মুয়াজ আমার রক্ত ছিল, তাই ওর মৃত্যু না হলে এই পাপের রাজ্য কখনোই শেষ হতো না। আর যখন এই কাজগুলো করতে মা বাবাকে অস্বীকৃতি জানায়, তখন ওই জিন রেগের বশবর্তী হয়ে আমাদের ছেলেকে বশ করতে চায়। কিন্তু কেন যেন তার চেষ্টার উল্টোটা হয়। মুয়াজ ঘর থেকে এখানে এসে রামদা হাতে তুলে নিয়ে সবাইকে কোপাতে থাকে, তাকে ফেরানোর মতো শক্তি আমাদের কারোর কাছে ছিল না। তখন ওই জিন আবার আমাকে বশ করে অন্য একটি বাচ্চার বলি চায়, যাতে মুয়াজকেও কন্ট্রোল করতে পারে। এর মাঝেই তুমি পাপের রাজ্য ভেঙে দিলে। ওই জিন একমাত্র আমার বংশধরের উপরই কর্তৃত্ব চালাতে পারবে, অন্য কারো উপর নয়। ওর নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, কারণ শরীর থেকে অনেকটা রক্ত বের হয়ে গেছে। না ও বাঁচার জন্য ছটফট করছে, আর না আমি ওকে বাঁচাতে চাইছি। আমার পুরো দুনিয়াটাই থমকে গেছে। আচ্ছা, ওই জিনকে কোনোভাবেই কি হারানো যাবে না? এখন আর ওই জিনকে বসে এনে আটকে রাখা বা মেরে ফেলা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি পাপী। আমার মৃত্যু এর চেয়ে নিকৃষ্টভাবে হওয়া উচিত ছিল। কারণ যারা কুফরি কালামের আরাধনা করে বা কুফরি কালামের সাহায্য নেয়, তারা কোনোভাবেই এর মুসলমান হিসেবে গণ্য হয় না। তারা মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়। আল্লাহ তাআলার কিতাবকে যে অসম্মান করে সে জাহান্নামী। হঠাৎ ও একটা চিৎকার করে উঠল। আমি ওর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া আর কিছু করতে পারছিলাম না। ওর মৃত্যুই এই দুনিয়ার জন্য কল্যাণকর, কারণ ও বেঁচে থাকলে ওই পাপের রাজ্য আবারও কোন না কোনভাবে কায়েম হয়ে যাবে। ও আমার চোখে পানি দেখে অনেক কষ্ট বলল, তোমার কি কষ্ট হচ্ছে? আসো আমার বুকে মাথা রাখো, দেখবে কষ্ট কমে যাবে। আমি ওর কথা মতো ওর বুকের মধ্যে মাথা দিয়ে ওর কাছে বসে পড়লাম। জানো, তোমাকে ও বাড়িতে আমি কেন যেতে দিতাম না? কারণ আমার কাছে মনে হতো তোমার বাবা মা তোমায় ঠিক অতটা ভালোবাসে না, যতটা নিজের সন্তানকে ভালোবাসা উচিত। অনেক অনুসন্ধানের পর জানতে পারলাম, তোমাকে ভালো না বাসার কারণ হলো তোমার সাথে তোমার জমজ একটা ভাইয়ের জন্ম হয়েছিল। জন্মের পর থেকে ও খুব অপুষ্ট ছিল, অসুস্থ থাকতো। আর তুমি সুস্থ ছিলে আর খুব মোটাসোটা ছিলে। এমনিতেই তোমাদের বংশের একটি কুসংস্কার ছিল যে প্রথম মেয়ে হলে তাকে অলক্ষ্মী বলে। প্রথম মেয়ে হলে নাকি কোনোদিন সেই সংসারে উন্নতি হয় না। কিছুদিন পর তোমার ভাইটা মারা যায়। তারা ওর মৃত্যুর জন্য মনে মনে তোমাকে দোষী ভাবে। এরপর তোমার আর কোন ভাই হয়নি, বোনই হয়। এমনকি এর জন্য ও তোমাকে দায় মনে করে। একদিন তুমি বুঝবে আমার চেয়ে বেশি তোমাকে কেউ ভালোবাসেনি। মুন্দাহা, তাহমিদের হয়তো এখনো বিয়েটা হয়নি। তুমি সবাইকে সব সত্যিটা বলে দিও, আর তাহমিদকে বিয়ে করে নিও। মুন্দাহা, এই মুন্দাহা কি হয়েছে তোমার? হয়তো ওর চোখের সামনে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। এরপর কি হয় আমার আর মনে নেই। আমার জ্ঞান ফেরার পর চোখ খুলতে দেখলাম আমার পাশে পুলিশ বসা, হসপিটালে আছে সম্ভবত। আমাকে তাকাতে দেখে পুলিশ আমার শরীরের অবস্থা জিজ্ঞেস করলো। আমি খুব কষ্টে জিজ্ঞেস করলাম, ও কোথায়? আপনি কি আপনার স্বামীর কথা বলছেন? হ্যাঁ, আমার বাচ্চা, আমার স্বামী, ওরা কোথায়? আপনার বাচ্চা মারা গিয়েছে, আর আপনার স্বামীর ঘরে আপনার স্বামীর লাশ, এবং আপনাকে তার বুকের উপর অসুস্থ অবস্থা পাই, তারপর হসপিটালে ভর্তি করিয়ে 3 দিন পর আপনার জ্ঞান ফিরেছে। আপনার কাছে কিছু প্রশ্ন ছিল। আপনার বাচ্চাকে নাকি আপনি নিজেই হত্যা করেছেন? এটা কি সত্যি? তখনই আমার মনে পড়ে গেল সবকিছু। চিৎকার করে কেঁদে উঠলাম। পুলিশকে বললাম, আমাকে জেলে নিয়ে যান, আমি নিজের স্বামী সন্তানের হত্যাকারী। না, আপনি হত্যাকারী নন।
আপনি তো নিজের সন্তানের বলিদান দিয়েছেন শুধুমাত্র মানুষগুলোকে বাঁচানোর জন্য। আপনি কি করে হত্যাকারী হতে পারেন? আর রইল কথা আপনার স্বামীকে আপনি হত্যা করেননি, উনি নিজে আত্মহত্যা করেছে। ওই রুম থেকে পাওয়া সবকটা ছুরির মধ্যেই আপনার স্বামীর হাতের ছাপ ছিল, কোনটাতেই আপনার হাতের ছাপ ছিল না। আর তাছাড়া আপনার নামে থানায় কোনো মামলা হয়নি, আর মামলা করার মতো কেউ বেঁচেও নেই। শুধু শুধু আপনাকে কেন জেলে নিয়ে যাব? আর আপনার স্বামীকে আপনি হত্যা করেছেন এই কথাটা ভুলে যান। ভুলেও কখনো আপনার মুখ দিয়ে এই কথা যেন বের না হয় যে আপনার স্বামীকে আপনি হত্যা করেছেন। সবাই জানে সে নিজে আত্মহত্যা করেছিল, আর ওর লাশের কোন পোস্টমর্টেমও হয়নি। এছাড়া ভয় কেউ ওর লাশ ভালো মতো দেখেনি। তাই নিজের জীবন দিয়ে ঝুঁকির মধ্যে ফেলবেন না। আপনি যদি আত্মসমর্পণ করে নেন তখন আপনাকে গ্রেপ্তার করে ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় থাকবে না। আর আমি কখনোই চাই না আপনার জীবনটা আবার অন্ধকারে তলিয়ে যাক। আপনি কেন আমাকে বাঁচাচ্ছেন? এতে আপনার কি স্বার্থ? আপনার স্বামীকে আপনি না মারলে আমি কোনোদিন মেরে ফেলতাম। আমার সাজানো সংসার ভেঙে ফেলেছে ওই শয়তানটা। ওর কারণেই সেদিন 21 জন মারা গেছে। এদের প্রত্যেকেই কালো জাদুর মাধ্যমে তাদের আপন কাউকে তাবিজ করতে এসেছিল। আমি জানি, যা কোনোদিনও বিশ্বাস করতাম না তা নিজের সাথে ঘটার পর আজ আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি। ভালো থাকবেন, আর পারলে এই শহর ছেড়ে চলে যান, কারণ এই অঞ্চলের মানুষ কুসংস্কারে আচ্ছন্ন হয়েছে। হয়তো তারা কোন সময় আপনাকে খারাপ প্রমাণ করতে চাইবে। এরপর প্রায় 5 মাস উন্মাদের মতো অন্ধকার ঘরের মধ্যে পড়েছিলাম। এরই মাঝে সেদিনের আটকে যাওয়া বিয়েটা হয়ে গিয়েছিল। সবাই যার যার মতো সুখেই ছিল। শুধু আমি এভাবে পড়ে থেকে থেকে ধুকে ধুকে প্রতি মুহূর্তে মৃত্যু যন্ত্রণা ভোগ করছিলাম। একদিন সিদ্ধান্ত নিলাম এই দেশেই থাকবো না। বাবা মাকে জানাতেই তারা সাফ মানা করে দিল। বিদেশে গেলে নাকি কোন মেয়েই আর পবিত্র থাকে না। আমিও জেদ ছাড়িনি। পরে তাদেরকে বলি আমি বিদেশে গিয়ে কাজ করে টাকা পাঠাবো, আর অবশ্যই হালাল পথে থাকবো। টাকা পাঠানোর কথা বলা হয়তো তারা রাজি হলো। তারপর সেই যে গেলাম, আর 10 বছর পর আবার এই অভিশপ্ত মাটিতে ফিরে এলাম। অনেক চিৎকার চেঁচামেচিতে অতীত থেকে বর্তমানে ফিরে এলাম। চারদিকে অন্ধকার নেমে এসেছে। আমার সামনে টর্চ লাইট হাতে বাবা, সেজুতি, তামিদ ও গ্রোয়ামের কয়েকজন দাঁড়ানো। কি রে, এখানে কি করছিস তুই? তোকে কত জায়গায় খুঁজেছি। সেই সকালে নাকি না খেয়ে বেরিয়েছিস। ভাগ্যিস তামিদ বলল তুই এখানে। বাবা, তোর বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে নাকি আপু? বিকেলের পর এদিকটায় কেউ আসে না, আর তুই এই বড় সন্ধ্যা পর্যন্ত এখানে বসে আছিস। আর তামিদ কি করে জানলো যে তুই এখানে আছিস? সে যদি এখানে আসার রাস্তাটা ওই চিনিয়ে দিয়েছিল তাই। আমি আরে সকালে ওকে দেখলাম রাস্তায় পায়চারি করছে, ভাবলাম ও কিছু খুঁজছে কিনা, তাই জানতে চাইলে ও দিঘির পাড়ে রাস্তা জানতে চেয়েছিল, তাই আমিও দেখিয়ে দিয়েছিলাম। তারপর তো আমি একটা কাজে জেলায় গিয়েছিলাম। আর আসতেই দেখলাম সবাই ওকে খুঁজছো, তাই ভাবলাম হয়তো দিঘির পাড়ে এখনো বসে আছে কিনা। তামির তামিরের গুছিয়ে বলা মিথ্যে কথাগুলো শুনে খুব হাসি পেল। তারপর বাড়ি পৌঁছে খাওয়ার পর মা কাচারি ঘরে যেতে বললো। কাচারি ঘরে গিয়ে দেখলাম সবাই বসে, মনে হয় কোন মিটিং হবে। কার বিষয়ে মিটিং হবে? আমার? নাকি আবারও আমার পরিবারের নতুন কোন ধোঁকা আমার সামনে আসবে? জীবন দিয়ে আসলে কত নাটকীয় তা হয়তো আজকের মিটিং না হলে আমি বুঝতেই পারতাম না। আমার বাবা মা আসলে আমার থেকে আর কি কি আশা করেন আল্লাহ তাআলাই ভালো জানেন। আমার একজন বাঙালি রুমমেট ছিল দুবাইতে, উনি আমাকে প্রায় বলতেন সব বাবা মাই যে সন্তানের জন্য জীবন দিয়ে দিবে বা ত্যাগ স্বীকার করবে তা কিন্তু নয়। দুনিয়ায় এমন বাবা মাও আছেন যারা তাদের সন্তানকে টাকা আয়ের মেশিন মনে করেন। কিছু মা আছেন যার ছেলের বউ তার ছেলের টাকায় কেন খায়, কেন জামা কাপড় কিনে, বা ছেলে তার সন্তানের পিছনে কেন টাকা খরচ করে তাতে হিংসা করে। সবাই এমন হয় তা না, তবে কিছু মায়েরা তার নারী ছেড়ে সন্তানের খারাপ কামনা করে ফেলে অনেক সময়। এমন কিছু মা আছেন যারা তার সব সন্তানদের এক চোখে দেখেন না, ভালোবাসা বন্টনে ইনসাফ করেন না। ছেলেকে মাথায় তুলে রেখে আর মেয়েকে দেখলেই যেন তার মেজাজ খারাপ হয়ে যায়। বড় মেয়ের চোখের মণিতে ছোট মেয়ে ময়লার খনি। অথবা বড় মেয়েকে অবহেলা করে আর ছোট মেয়েকে কলিজার ভেতর ঢুকিয়ে রাখে। তোমার মা বাবাও হয়তো ওই কিছু মা বাবার মতো, তাই তোমার ভাগ্যে ভালোবাসা কম, অবহেলা বেশি জুটেছে। কাচারি ঘরে তখন ফ্যামিলির সবাই বসা ছিল, আমি গিয়ে বসলাম। মা বলল, দেখো মা, তুমি একজন মেয়ে, 10 বছর তো বিদেশে থাকলেই তোমারও তো একটা ভবিষ্যৎ আছে। তুমিও তো তোমার বোনদের মতো সুন্দর সংসার করার স্বপ্ন দেখো। তাই বলছিলাম যে এবারে যাওয়ার দরকার নেই। আমরা তোমাকে বিয়ে দেবো, তোমাকে সুখী রেখে মরতে চাই। আমাদের বয়স হচ্ছে, কখন মরে যাই, তোমাকে এই অবস্থায় রেখে মরে শান্তি পাবো না। মা, বাংলাদেশে থাকার কোন ইচ্ছাই আমার নেই। আর ওটা বাংলাদেশ নয়, দুবাই। ওখানে চাকরি ছেড়ে চলে আসার অনেক নিয়ম কানুন আছে। এমনিতেই আমি যেদিন ছুটিতে থাকবো সেদিন ওনারা সাময়িকভাবে অন্য মানুষ নিয়েছেন।
হুট করে তাদের মানা করলে পার্মানেন্ট লোক খুঁজতে তাদের সময় লাগবে। আরে লোক ওনাদের খুঁজতে হবে কেন? তুমি ঠিক করে দিবে লোক, তাহলে তো আর তাদের কোন সমস্যাই হবে না। তোমার চাকরি তুমি আরেকজনকে দিচ্ছ, এটা নিয়ে তেমন সমস্যা হওয়ার কথা না। তাদেরকে বলবে তুমি যোগ্য লোককে খুঁজে দেবে। তোমাদের কথার মানে আমি বুঝতেছি না। লোক আমি কোথায় পাবো? আর তাছাড়া এই এলাকায় আমি কিছুতেই থাকতে চাই না। আরে মাইমুনার জামাই শিক্ষিত ছেলে, ও তোর ওই চাকরি তো চেয়ে সুন্দরভাবে করতে পারবে। ও দুবাইয়ের ভাষাও শিখে ফেলেছে। আর বাকি রইল তোর এই এলাকায় থাকার কথা। তোর জন্য আমরা যেই ছেলে ঠিক করেছি ওই ছেলে ঢাকার স্থানীয়। আর ঢাকার বাড়িটা কমপ্লিট হলে আমরা তো ঢাকায় চলে যাব সবাই, আমরা তো এই এলাকায় থাকবো না। ঢাকার বাড়ি মানে? তখনই বাবা মাকে চোখ দিয়ে কি যেন ইশারা করলো। আর বাবা বলল, আরে ওই ছেলে নিজের বাড়ি করছে, তাই তোর মা তোর সাথে ইয়ার্কি করে বললো যে ও বাড়িতে গিয়ে থাকবে মাঝে মাঝে। ও তার মানে আমাকে বাংলাদেশে আনার এটাই কারণ? তোমরা তো আমার সুখের জন্য সেই প্ল্যান করেছো। আমার চাকরি কি করবে, আমাকে কোন ছেলের সাথে বিয়ে দিবে, সবই তো দেখি ঠিক করে ফেলেছো। এমনকি মাইমুনার জামাইকে দুবাইয়ের ভাষা শিখিয়ে ফেলেছো। তোমরা এতটা শিওর কিভাবে হলে যে আমি চাকরি ছেড়ে দিব, বিয়ে করে নিব, আমার শ্বশুর বাড়ি তোমরা বেড়াতে যাবে? তোমাকে জন্ম দিয়েছি, খাইয়ে পরিয়ে লাইট বানিয়েছি, নিজের জমি বিক্রি করে তোমাকে বিদেশে পাঠিয়েছি। আর এখন যখন তোমার ভালোর জন্য সিদ্ধান্ত নিচ্ছি তখন তুমি উল্টো প্রশ্ন করছো। এক হাত জমি কেনার ক্ষমতাও তো নেই। বাবা তোমার বয়স হয়েছে, এখন কথাবার্তা একটু ভেবে বলা উচিত, মরার পর হিসেব দিতে হবে তো। তোমার এত বড় সাহস হয়ে গেছে, তুমি আমাকে এত বড় কথা বলো, বিদেশ গিয়ে বেয়াদবি শিখে ফেলেছো দেখছি। দুটো পয়সা কামাই করে চোখ ফুটে গেছে তোমার। মনে রেখো আমি তোমার বাবা, আমি তোমার ব্যাপারে যে সিদ্ধান্ত নেব সেটাই ফাইনাল। তুমি বিদেশে তোমার মালিকের সাথে আজই কথা বলে সব ঠিকঠাক করে রাখবে। এসেছো তো খালি হাতে, দুটো জিনিস কারোর জন্য নিয়ে আসতে পারোনি, আবার বড় বড় কথা বলো। আর যে ছেলের সাথে আমি বিয়ে ঠিক করেছি সেই ছেলেকেই তুমি বিয়ে করবে। আমি তোমাকে বিয়ে দিয়ে ছাড়বো। আর তাছাড়া মাইমুনার শ্বশুরের কাছে আমি কথা দিয়েছি যে তাদের ছেলেকে বিদেশ পাঠাবো। আমি কিছুতেই আমার ওয়াদা ভঙ্গ করবো না। আর কাল ছেলে তোমাকে দেখতে আসবে, এসে তোমার ছবি দেখিয়ে তোমাকে পছন্দ করেছে, তাই হতে পারে কালই বিয়ে হয়ে যাবে। তাদের সামনে যেন কোন ধরনের কোন বেয়াদবি না করো, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, ওনারা কি শুরু করছে আমার সাথে? তারা কি আমাকে তাদের হাতের পুতুল মনে করে? আপাতত কিছু বলাটা বোকামি হবে, তাদের কথা মতো চুরি কাল খেলা আমি দেখাবো। সারা রাত শুধু চিন্তা করতে থাকলাম যে কি করা যায়, আর আমার বাবা মাকে এবার শাস্তি পেতে হবে। ভেবেছিলাম তাদেরকে মাফ করে দেব, তাদের দেওয়া প্রত্যেকটা ধোঁকা মাফ করে দেব, কিন্তু না, তারা মাফের যোগ্য না। যেভাবেই হোক কালকের বিয়েটা আটকাতে হবে, তারপর যা করার করবো। এছাড়া আজকের সব কথার রেকর্ড তো আমার কাছে আছে। এখন থেকে আমার বাবা মার প্রত্যেকটা কথা রেকর্ড করে রাখতে হবে। আল্লাহ তাআলা ব্যতীত কেউই আমাকে সাহায্য করতে পারবে না। তাই বাকি রাতটা নামাজ পড়েই কাটিয়ে দিলাম। পরদিন যথাসময়ে ছেলেপক্ষ চলে আসলে ছেলের সাথে আমি আলাদাভাবে কথা বলতে চাইলে বাবা মানা করে দেন। কিন্তু ছেলে আমার সাথে কথা বলতে রাজি হয়ে যায়। সে বলে, চলুন রুমটা ঘুরে দেখি। আমি বোরকা পরেছিলাম, তাই একটু সময় নষ্ট না করে তাকে নিয়ে বের হয়ে গেলাম। হাঁটতে হাঁটতে সে আমাকে প্রশ্ন করলো, আপনি কি আমাকে পছন্দ করেন? মানে আমাকে পছন্দ হয়েছে কি? আমার কিন্তু আপনাকে খুব পছন্দ হয়েছে। যদিও এখনো সরাসরি আপনার মুখটা আমি দেখিনি, তবে আপনার ছবি দেখি কিন্তু আমি মনে মনে আপনাকে পছন্দ করে ফেলেছি। আপনি আমার বাবাকে কিভাবে চিনেন? মানে? মানে আপনি আমার বাবাকে কিভাবে চিনেন? কিভাবে আপনার পরিচয় হলো? কিভাবে আপনি আমার ছবি পেলেন? আপনার বাবা আর আমি দুজন মিলেই তো ঢাকার জমিটা কিনেছি, বিল্ডিং ও দুজন শেয়ারেই বানাচ্ছি। ওনার কাছে যখন আমার প্রবলেমগুলো বলি তখন আপনার সাথে বিয়ের প্রস্তাবটা আপনার বাবাই আমাকে দিয়েছিলেন। আপনার অতীতের ব্যাপারে উনি আমাকে সব বলেছেন, যে ওই লোকটা কিভাবে আপনাকে চিট করেছিল। ও মরে গিয়ে ভালোই হয়েছে। আর তাছাড়া আমার সবটা মেনে নিয়ে যেহেতু আপনি বিয়ে করতে রাজি হয়েছেন, তাই আপনার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আপনার সবটা মানে? আপনাকে কিছু জানায়নি? বলেছিল ভুলে গিয়েছি। আপনি বলুন শুনছি। আমি বিবাহিত, কিন্তু আমার স্ত্রী সন্তান ধারণে অক্ষম। তাই বাচ্চার জন্য আমি আবারও বিয়ে করব। আমিও যদি সন্তান জন্ম দিতে না পারি তো? আপনার তো এর আগেও একটা বাচ্চা হয়েছিল, দুর্ভাগ্যবশত বাচ্চাটা মারা গিয়েছে, তো যারা একবার বাচ্চা হয় তার তো দ্বিতীয়বারও হয়, তাই না? হুম, বুদ্ধি আছে আপনার। আপনার বাবা বললো আজই কাবিন করে ফেলবে, সত্যি নাকি? আসলে বাবার কাছে তো আর সব বলা যায় না, আপনাকে বলি। আমার প্রেম করে বিয়ে করার খুব শখ, আমি আজই বিয়ে করতে চাই না। আমি আপনার সাথে কদিন প্রেম করবো, তারপর বিয়ে করব।
আপনি তো অনেক রোমান্টিক মনে হচ্ছে। তাহলে আর বিয়েটা ক্যান্সেল করে দিই, আর লাভ ম্যারেজের প্রস্তুতি নেই নাকি? হুম। লজ্জা পাচ্ছ মনে হয়। তুমি করেই বললাম, নিজের প্রেমিকাকে তো আর আপনি কারো বলা যায় না। বাড়িতে ফিরে এসে তার সিদ্ধান্ত জানিয়ে দিল। তারপরে তারা চলে যাওয়ার পর মা ঘরে এসে বলল, যদি কোন চালাকি করার চেষ্টা করিস ভুলে যাবো তুই আমার মেয়ে। আমার ছেলেকে পছন্দ হয়েছে, আর মালিকের সাথে মাইমুনার জামাইয়ের ব্যাপারে কথা চলছে। মা খুব খুশির সাথে রুম থেকে চলে গেলেন। তাদেরকে আমার খেলার ব্যাপারে ঘুণক্ষরে টের পেতে দেওয়া যাবে না, এখন থেকে দাবার গুটি চাল আমি চালবো। গত 3 দিন ধরে আমি একটু একটু করে নিজের প্ল্যানিং মতোই আগাচ্ছি। আশফাকের সাথে নিয়মিত কল এবং SMS এ কথা বলছি। আশফাক আমার বাবার পছন্দের সেই ছেলেটি। আর এরই সাথে বাড়ির সবার সাথে এতটাই ভালো আচরণ করছি যে তারা মনে করছে আমি এখন থেকে তাদের কথা মতোই উপহার বসবো। শুধু বাবাকে একটু চিন্তিত দেখাচ্ছে। হঠাৎ আজ বাবা এসে আমাকে জিজ্ঞেস করলো, আশফাকের সাথে তোর কি কি কথা হয়েছে? তেমন কিছু না বাবা, তোমাদের পরিচিতি কিভাবে হলো এই নিয়ে কথা হয়েছে। ও কি বললো? বললো যে তোমরা ঢাকায় শেয়ারে জায়গা কিনেছো, শেয়ারে বিল্ডিং করছো। শোন, আমি আমার কষ্টের টাকা জমিয়ে জায়গাটা কিনেছি, এতে তোর কোন টাকা নেই। আমি কি তা বলেছি বাবা? আর আমার টাকা কি তোমার টাকা নয়? সেটাই, তুই আমার বড় মেয়ে, তোর জন্য আমার পরাণ পুরে বেশি, কিন্তু আমি কাউকে বুঝাতে পারি না। তা বোরকা পরেছিস, কোথাও যাবি নাকি? হ্যাঁ বাবা, তোমাদের জন্য সারপ্রাইজ আনতে যাচ্ছি। বাবার সাথে কথা বলে বেরিয়ে গেলাম বাড়ির পাশের কুরিয়ার সার্ভিসের অফিসে। আর 2 দিন ধরে আমার জিনিসগুলো পড়ে আছে এখানে। ভেবেছিলাম অন্য কোথাও দান করে দেবো, কিন্তু ভাবলাম এটা এখন আমার প্ল্যানিং এর একটা বড় ধরনের কাজে লাগবে। বাড়ি থেকে 2-3টা বিল্ডিং করে পরে লোক দিয়ে বাড়িতে কম্বল, সাবান, ক্রিম, জ্যাকেট, ইলেকট্রনিক্স জিনিস দিয়ে ভরা বাক্সগুলো দেখে আমার ফ্যামিলির সবার চোখ ছানাটা হয়ে গেল। খুশিতে মনে হচ্ছিল যে কেউ কিনা আবার হার্ট অ্যাটাক করে বসে। কে কোনটা নিবে এটা নিয়ে মোটামুটি একটা টানাটানি ভাব হয়ে গেল। আমি কিছুই বললাম না, শুধু দূর থেকে বসে দেখতে থাকলাম। আসলে তারা আর কত নিচে নামতে পারে। প্রায় 2 দিন বিদেশি জিনিসের টান টান খুশি ছিল ঘর ভরা। এই খুশিতে মাকে জিজ্ঞেস করলাম, মা আমার শ্বশুরের সেই ঘরটা তো পড়ে রয়েছে মনে হয়, তাই না? না না, ওটা তো এখন মার্কেট হয়ে গিয়েছে। মার্কেট? মার্কেট কে বানালো? কেন, তোর বাবা? মানে জমিটা তো আমার নামে ছিল, আমার সাইন ছাড়া বাবা কি করে মার্কেট বানালো? তোর বাবা জানতো যে এইসব কাজে বারবার তোর সাইন লাগতে পারে, তাই পুরো জমিটাই নিজের নামে করে নিয়েছে। ও, বাবার ঠিকই করেছে বলো। বাবার মাথায় আসলেই অনেক বুদ্ধি। মা, আমি একটু বাইরে যাব, কিছু টাকা দিও তো। টাকা দিয়ে কি করবি? আর এখন তোর বাইরে যাওয়ার কি দরকার? মা, তোমাদের জামাইয়ের জন্য একটা সারপ্রাইজ গিফট কিনতে যাবো, তাই টাকা লাগবে। মেয়ে দেখি আমার লজ্জা পাচ্ছে। কত টাকা লাগবে তাই বল। আপাতত 80,000 দাও, পরে লাগলে আবার নিব। 80,000? এত টাকা দিয়ে তুই কি কিনবি রে? মা, উনি কত বড় লোক, টাকাওয়ালা। উনাকে কি কম দামি গিফট দেয়া যায় বল? আচ্ছা নেই, টাকা উড়ানো ছাড়া আর কিছু পারিস নাকি তোরা? মার কাছে থেকে টাকা নিয়ে সোজা আমাদের জেলার থানায় চলে গেলাম। টাকাগুলো মূলত এনেছি থানার পুলিশকে দেওয়ার জন্য। কিন্তু এখানে এসে যখন পুলিশকে দেখলাম তখন খুশিতে আমার চোখ দিয়ে পানি চলে আসলো। ফারহান স্যার, উনি সেই পুলিশ যে আমাকে আমার স্বামীর হত্যার কেস থেকে বাঁচিয়ে দিয়েছিল। উনি প্রথমে আমাকে চিনতে পারেনি, কিন্তু পরে পরিচয় দেওয়ার সাথে সাথে চিনে ফেলেছিল। সব ওনার কাছে বললাম। আমি আমার কাছে থাকা টুকটাক প্রমাণগুলো দেখালাম, আর আমার প্ল্যানটাকে জানালাম। উনি আমাকে আরো প্রমাণ জোগাড় করতে বললেন, আর সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার ওয়াদা করলেন। আমি আপাতত একটা জিডি করে রাখলাম, যাতে কখনো জোর করে আমাকে বিয়ে দিতে না পারে, আর আমার পাসপোর্টের একটা কপি ওনার কাছে রেখে গেলাম। এদিকে আশফাক তো এখন পুরো আমার জালে ফেসে গেছে। তাকে গিফট করার জন্য সুন্দর একটা দামি ঘড়ি কিনলাম, আর দেখা করার জন্য নিজের পক্ষ থেকে প্রস্তাব দিলাম। আমি নিজে ঢাকায় গিয়ে তার সাথে দেখা করব। শুনেছি কালকে বাবা ঢাকায় যাবে। বাবার সাথে ঢাকায় যাবো, কারণ বাবাকে তো দেখাতে হবে যে আশফাকের প্রেমে আমি কিভাবে হাবুডুবু খাচ্ছি। ঢাকায় পৌঁছে কিছুক্ষণ বাবার সামনে আশফাকের সাথে কথা বললাম। তারপরে বাবাকে দেখিয়ে দেখিয়ে আশফাককে নিয়ে বের হয়ে গেলাম। একটা রেস্টুরেন্টে বসে আশফাকের সাথে কথা বলতে বলতে আমি নিজের চাল চালতে শুরু করলাম। ওকে বললাম, আচ্ছা বিল্ডিং এর জায়গাটা বাবার আর তোমার নামে, তাই না? কেন? বাবার জায়গাটুকু যদি আমার নামে হয়ে যায় তাহলে কেমন হবে? বুঝলাম না। আমি
বুঝিয়ে বলছি, এই বাড়িটা অর্ধেক বাবার নামে। বাবা মারা যাওয়ার পরে বাবার অর্ধেকটুকু আমার বোনদের নামে চলে যাবে, তাই না? আমার টাকায় কেনা জমি আমি আমার বোনদের নামে কেন হতে দিব বল? যদি তোমার আর আমার নামে হয় তাহলে বাড়িটা শুধু তোমার আর আমারই থাকবে। দ্যাটস আ গ্রেট আইডিয়া, মাই বিউটিফুল। শুধু তোমার বাবার ভাগের টুকুই কেন, আমার ভাগেরটাও যদি নিতে চাও আমি খুশি খুশি লিখে দেব, কারণ এখন পুরো আমিই তো তোমার। আর এই জায়গা আমার নামে থাকলে ওই বাইরা মহিলাটা তো ভাগ পেয়ে যাবে। তোমার নামেই সম্পূর্ণ জমি নিয়ে নেও। সত্যি তুমি কত কিউট। আমি দলিল বানিয়ে এনেছি, তুমি সাইন করে দাও। আর কোনোভাবে বাবাকে দিয়ে একটা সাইন করানোর আইডিয়া বের করো। তোমার বাবাকে দিয়ে সাইন করানো তো আমার বাহাতের খেল। এমনিতে আর কি কিছু কাগজে সাইন করতে হবে আমার শ্বশুর মশাইয়ের, ওটার ভিতরে রেখে দিলেই হয়। খাবারে মেশানো নেশাটা ভালো কাজে লেগেছে। আমি তো ভেবেছিলাম আশফাকের ভাগে টুক নিতে হলে অনেক বুদ্ধি খাটাতে হবে, কিন্তু ও যে নিজেই আমার দিয়ে দেবে কল্পনাও করিনি। এই মূর্খটা তো জানেই না যে ওর স্ত্রীর সাথে সব ধরনের কথাবার্তা আমার বলা হয়ে গিয়েছে। ফারহান স্যার নিজে সাক্ষাৎ করে ওনাকে সব জানায়। তখন আরো অনেক বড় একটা সংবাদ জানতে পারি যে আসলে আশফাকের ভাগের যে জায়গাটুকু আশফাক কিনেছে সেটা সম্পূর্ণই ওর স্ত্রীর টাকায় কিনেছে। স্ত্রীর টাকায় কিনে নিজের নামে নিয়ে নিয়েছে, আর আমাকে বিয়ে করার জন্য ওনাকে তালাকের জন্য প্রেশার দিচ্ছে। তাই আমিও এই জমির আশফাকের ভাগ আশফাকের স্ত্রীর নামে দিয়েছি, আর আমার বাবার ভাগ আমার নামে নিয়েছি। মূর্খটা না পড়েই সাইন করে দিয়েছে, এখন শুধু বাবার সাইনের অপেক্ষা। সব পেপারসের সাথে দলিলটাও বাবাকে দিয়ে সাইন করিয়ে নিলাম। আর ওদিকে মার্কেটে দলিলের জমিও বের করে ফেলেছি, যেহেতু এটা কোর্টের অর্ডারে আমার নামে ছিল। বাবা তো ফেক দলিল বানিয়ে এতদিন মানুষকে ঠকাচ্ছিল, তাই আসল দলিল বের করতে খুব একটা বেগ পেতে হয়নি। এছাড়া ফারহান স্যার তো সবসময় পাশেই ছিলেন। আমার সব দলিল প্রমাণ গুছানো কমপ্লিট, এখন শুধু একটা করে ওনাদের সামনে দেখানোর আর শাস্তি দেওয়ার অপেক্ষা। আর ওনাদের মুখোশ খোলার পালা। সেদিন ঢাকায় আশফাকের সাথে দেখা করার দিনই প্লেনের টিকিট কেটে ফেলেছি। দুবাইয়ের নয়, কক্সবাজারের টিকিট। বাংলাদেশে 15 দিনের নয়, 4 মাসের ছুটিতে এসেছি। আমার প্রিয় জন্মভূমিতে কত সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, আমি তো কিছু দেখিনি, এবার দেখব। এখন বাকি শুধু মাইমুনের জামাইয়ের বিদেশে যাওয়ার ব্যাপারটা, ওটা কালই সমাধান করে ফেলবো। কাল থেকে শুরু হবে ধামাকা। আর খুব ভোরে ঘুম ভেঙে গেল। মনটা সবাইকে শাস্তি দিতে পারবো সেই খুশির সাথে কেমন একটা বিষাদে চেয়ে আছে। এরা সবাই আমার সবচেয়ে আপন মানুষ, কিভাবে এদের কষ্ট আমি সহ্য করব? আজই হয়তো তাদের সাথে কাটানো শেষ দিন হবে আমার, হয়তোবা শেষ দেখাও। ছেলে হারানোর শোকে মায়ের মনে আমার প্রতি ক্ষোভ। আদৌ কি আমি দোষী? বাবা তার অতীতের দারিদ্রতার জন্য আমাকে দায়ী করে, অথচ তাদের বর্তমান আলিশান জীবনযাপন আল্লাহর রহমতে আমার টাকায় হচ্ছে। আমার শ্বশুরের জায়গায় করা মার্কেট থেকে আয় হওয়া টাকায় হচ্ছে। ওই তার জন্য তো কখনো সামান্য কৃতজ্ঞতাও প্রকাশ করেনি, বরং এমন কথায় জালে আমায় আটকেছে যেন পাল্টা প্রশ্ন করার সাহসও না পাই। আমার আপন বোন সে যদি দেখে এত ভালোবাসতাম, সে তো আমায় ছোটবেলা থেকেই ধোঁকা দিয়ে আসছে। আবার আমারই টাকায় স্বামী সন্তান সহ বসে বসে খাচ্ছে, সাথে ফুটানি দেখাচ্ছে। শুধু ছোট বোন মাইমুনার প্রতি কোনো অভিযোগ নেই, ওকে তো তেমন একটা কাছেই পাইনি। মোবাইলের আওয়াজে ধ্যানভঙ্গ হলো আমার। ফারহান স্যার ফোন করেছে। সব কাজ কমপ্লিট। হুম। উকিল নোটিশ কয়টা বাজে পৌঁছবে? সকাল 10টার মধ্যে। আর ওই আশফাকের কি অবস্থা? ওর বউ নিজেই ওকে তালাকনামা পাঠিয়েছে, সাথে প্রমাণসহ নারী নির্যাতন ও প্রতারণার মামলা দায়ের করেছে। কাল তালাকনামা পেয়ে তো সারাশি খুশি হয়েছে। আর কি অ্যারেস্ট ওয়ারেন্ট বের হবে। বিকেলবেলায় ইনশাআল্লাহ ওর কোমরে দড়ি বেঁধে টানতে টানতে ওর আসল শ্বশুর বাড়ি নিয়ে যাবে, ইনশাআল্লাহ। কিন্তু মুন্তাহা, তুমি এটা প্রমাণ করবে কিভাবে যে ঢাকার ওই জমিটা তোমার টাকায় কেনা? আজ পর্যন্ত আমি যতবার ব্যাংকের মাধ্যমে বাড়িতে টাকা পাঠিয়েছি প্রতিবারই একটা করে রসিদ আমার কাছে রেখে দিয়েছি। কেন রেখেছি জানি না, কিন্তু আজ কাজে লাগবে। গত 8 বছর ধরে কোন মাসে আমি আজ পর্যন্ত 60,000-এর নিচে টাকা পাঠাইনি। এমনকি বাংলাদেশে আসার 6 মাস আগে থেকেই বাবার অসুস্থতার কথা বলে প্রতি মাসে 1 লাখের বেশি টাকা নিয়েছে। আসার 7 দিন আগে তাদের খাওয়া খরচের টাকার সাথে 1.5 লাখ টাকা পাঠিয়েছি বাড়িতে, যাতে আমি এসে টুকটাক খরচ করতে পারি। সেই টাকা দিতে গেলেও তাদের মুখ কালো হয়ে যায়। জানেন স্যার, গত 1 বছর ধরে আমি 24 ঘন্টায় 4 ঘন্টা ঘুমাইছি। ওভার টাইমে কাজ করতাম। একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে 12 ঘন্টা আর 6 ঘন্টা রুম সার্ভিসের কাজ করতাম। ওরা বলেছিল বাবার হার্টে সমস্যা ধরা পড়েছে, অপারেশন করতে হবে, তাই নিজের চিন্তা না করে গাধার মতো খাচ্ছি আর টাকা পাঠাইছি। অথচ
অথচ ওরা পাড়া প্রতিবেশীর কাছে গল্প করছে আমি নাকি 2 লাখ টাকা বেতন পাই আর বাড়িতে কোনো মতে অল্প কয়টা টাকা পাঠাই। আসলে যারা প্রবাসে থাকে তারা জানে এখানে কেমনই কাটায়। আর তাদের বাড়ির লোক মনে করে আমার সন্তান বিদেশি চেয়ারে পায়ের উপর পা তুলে বসে থাকে আর তার মালিক কফিল শুধু চেহারা দেখেই তাকে টাকা দিয়ে দেয়। ইউ আর রাইট। আর তুমি তৈরি থেকো মুদ্রা। বেস্ট অফ লাক। ধন্যবাদ স্যার, আপনি না থাকলে আমি এত সহজে কিছুই করতে পারতাম না। রুম থেকে বের হয়ে আগে বাবার কাছে গেলাম। বললাম, বাবা সুসংবাদ আছে, মালিক মাইমুনের জামাই কি আমার জায়গায় চাকরিতে রাখতে রাজি হয়েছেন। কিন্তু 1 মাস পর, আর আমার একবার যেতেই হবে। কেন? তোকে আবার যেতে বলেছে কেন? তোর বিয়েতে বলিসনি? আহা বাবা, কথাটা তো শেষ করতে দাও। আমি এতদিন ওনাদের অফিসে সততার সাথে কাজ করেছি, তাই আমাকে একসাথে কিছু টাকা দিবে। ওই সরকারি চাকরিতে পেনশন নেয় সেরকম, হতে পারে 8-10 লাখের মতো। তাই ওখানে কিছু সাইন করতে আমার যাওয়া লাগবে, টাকাটা নিয়েই চলে আসবো। আমি ওখানে থাকতে মাইমুনার জামাই চলে যাবে। বলিস কি? তা কবে যাবি? কাল। আজই ইমার্জেন্সি টিকিট কাটতে ঢাকায় যেতে হবে। তাহলে দেরি করিস না, গোদরেজ করে খেয়ে বেরিয়ে যা। কিন্তু ইমার্জেন্সি টিকিট কিনতে তো প্রায় 1.5 লাখের বেশি টাকা লাগবে। এত টাকা কি করে জোগাড় করবো? আরে টাকার চিন্তা করিস না, টাকা আমি দিচ্ছি। তুমি কি করে দিবে বাবা, তোমার কাছে আছে? আছে রে বাবা, ব্যাংকে 2 লাখের মতোই আছে। ওকে 1,60,000 দিলে হবে। বাবা 10,000 বাড়িয়ে দিও। করোনার টেস্টও তো করতে হবে। আচ্ছা। বাবা টাকা এনে দেওয়ার পর রেডি হয়ে বের হয়ে গেলাম থানায়। ফারহান স্যারের কাছে টাকা পাঠানোর সব প্রমাণগুলো দিয়ে আসলাম। আর বললাম, স্যার আমি সবার সামনে থাকবো না, আড়ালে থেকে সব আমি অবজার্ভ করবো যাতে ওরা আমাকে না দেখে। কারণ ওদের চোখের দিকে তাকিয়ে আমি ওদের শাস্তি দিতে পারবো না। আর ওদের জেলের ভাত খাওয়ানোর দরকার নেই, কারণ ওদের কাছে এখন সম্বল বলতে আছে সর্বোচ্চ 50,000 টাকা। মার্কেটও আমার নামে, জমি সহ বাড়ি আমার নামে। আর টুকটাক যে টাকা পয়সা ওদের কাছে ছিল সেটা ওদের ফুটানি রাখিকা অনুষ্ঠান করতে গিয়ে সব শেষ করে ফেলেছে। আমার বাবা, আমার মা, আমার আদরের বোন আবার সেই আগের দরিদ্র পরিবার হয়ে গেছে। শুধু আছে একটা 4 রুমের ইটের ঘর, সেটা একজনের কাছে বন্ধক দিয়েছিল। আমি তাকে টাকা দিয়ে দিয়েছি, কাগজে কলমে এখন এই বাড়িটা আমার কাছে বন্ধক। আমি মার্কেট থেকে একটু দূরে দাঁড়ানো। বাবা দোকানের ভাড়াটিয়াদের বোঝানোর চেষ্টা করছে যে এই জায়গার মালিক উনি, আর উনি দোকান ছাড়ার কোনো উকিল নোটিশ দেননি। ঠিক সেই সময় ফারহান স্যার তার টিম নিয়ে সেখানে যান এবং আসল মালিকানার কাগজপত্র বাবাকে দেখায়। বাবা সেখানেই মাথায় হাত দিয়ে বসে পড়ে। তখন ফারহান স্যার বাবার কাছে গিয়ে আরেকটা নোটিশ ধরিয়ে দিলেন। দোকানদাররা যে অ্যাডভান্সের টাকা পাবে সেই টাকাটা জোগাড় করে 3 মাসের মধ্যে শোধ করে দেওয়ার নোটিশ। দোকানদারদের দোকানের ছাড়া লাগেনি, যারা আগে ছিল তারাই দোকান করছে, তবে নতুন করে অ্যাডভান্সের টাকা দিতে বলেছি। এই মার্কেট এবং ঢাকার বাড়ির দেখাশোনার দায়িত্ব আমি ফারহান স্যারকে দিলাম, যদিও সে নিতে চাইনি, কিন্তু ওনার চেয়ে সৎ ও নিষ্ঠাবান মানুষ আমি কোথাও পাবো না। মার্কেট থেকে যে টাকা আয় হবে তার 70% একটি মাদ্রাসার ফান্ডে যাবে, 20% ফারহান স্যারের থাকবে, আর বাকি 10% 6 মাস পর থেকে আমার পরিবারকে দেওয়া হবে। এই 6 মাসে আশা করি তারা টাকার কষ্টটা উপলব্ধি করবে। আর ঢাকার বাড়িটা রং করা শেষ হলে আমার ভাগের অর্ধেকটা মহিলা মাদ্রাসা ও এতিমখানা করার জন্য কথাবার্তা বলে এসেছি। বাবার কাছে এতক্ষণে ঢাকার জমি ও তার পার্টনারের করুণ অবস্থার খবর পৌঁছে গেছে। আমার সাথে যোগাযোগের অনেক চেষ্টাই হয়তো করেছি, কিন্তু লাভ হবে না। আমার সাথে যোগাযোগ করার সব ধরনের পথ আমি বন্ধ করে দিয়েছি। আজ থেকে সব ধরনের দায়িত্ব থেকে আমি মুক্ত। কিছুক্ষণের মধ্যেই প্লেন কক্সবাজার এয়ারপোর্টে নামবে। এয়ারপোর্টের কাছাকাছি আসার সময় প্লেন সমুদ্রের উপর দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামছে। প্লেনের জানালা দিয়ে তখনকার অপূর্ব সৌন্দর্য আমি মন ভরে দেখছি। সমুদ্রের সৌন্দর্য আমার পিছনের অতীত কষ্ট সব ভুলিয়ে দিয়েছে। ছুটি শেষ হতে আমার আরো 3.5 মাস বাকি আছে। এই 3.5 মাস শুধু ঘুরবো। তারপর আবার দুবাই গিয়ে চাকরিতে জয়েন করব। ছুটি পেলেই দেশ বিদেশ ঘুরবো। কিন্তু এভাবে আমার জীবন কি আদৌ শান্তিতে পার হবে? জীবনের অনেক বড় একটা সময় এখনো আমার সামনে পড়ে আছে। জীবনের এই দীর্ঘ পথটা কি একাই আমি পাড়ি দিতে পারবো? তাই সিদ্ধান্ত নিয়েছি চাকরিটা বেশি দিনের করব না। নিজের শেষ জীবনটা ওই মাদ্রাসার এতিম মেয়েগুলোর জন্য বরাদ্দ করে দিব। সমাপ্ত।